আর্ট ছিল এক বিষণ্ণ ডেমন লর্ড যে নিজেকে শেষ করে দিয়েছিল কারণ সে কোনো ডেমন সুন্দরী জোগাড় করতে পারছিল না। যাই হোক, সবকিছু বদলে যায় যখন সে একজন সাধারণ কৃষক হিসেবে পুনর্জন্ম নেয়, যার স্কিল ছিল একদম ম্যাক্সড আউট। কিন্তু সে তার শক্তি লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় যাতে সে শহরের সব সুন্দরীদের পটাতে পারে। এর আগে ভার্বাটস ছিল এক ভয়ানক ডেমন লর্ড যে সবার ওপর রাজত্ব করত। তবে তার ভয়ানক ইমেজের কারণে সব সুন্দরীরা তাকে এড়িয়ে চলত, যা তাকে বিষণ্ণ করে তুলেছিল, কারণ সে গত ৪০০ বছরে কোনো সঙ্গিনী পায়নি। তাই একদিন বিষণ্ণতা থেকে ভার্বাটস নিজেকে ডিলিট করার সিদ্ধান্ত নিল, আর মরার সময় সে ইচ্ছা করল যেন পরবর্তী জীবনে সে একজন সাধারণ মানুষ হিসেবে জন্ম নেয়। গল্পের ভগবান তার শেষ ইচ্ছা পূরণ করলেন এবং ভার্বাটসকে মধ্যযুগীয় ওহাইওতে পুনর্জন্ম দিলেন, যেখানে সে এখন আর্ড হিসেবে তার সাধারণ বাবা মায়ের সাথে থাকে। তবে তার ভার্বাটস হিসেবে কাটানো জীবনের বেশিরভাগ কথাই মনে আছে, আর এই কারণে সে জন্মগতভাবেই ম্যাজিক আর মার্শাল আর্টসের তুখোর। তারপর একদিন তার বাবা মা তাকে জিজ্ঞেস করল যে বড় হওয়ার পর তার কোনো স্বপ্ন আছে কিনা, যা আর্টকে মনে করিয়ে দিল যে সে সবসময় ল্যাটিনা সুন্দরীদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, যারা তার জয়স্টিক নিয়ে খেলবে। কিন্তু যেহেতু সে একজন লুজার এবং তার কোনো সোশ্যাল স্কিল নেই, তাই সে প্রথমে তার পাড়ার কিছু পচা ছেলেদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তবে সরাসরি তাদের কাছে যাওয়ার বদলে সে তার জানালা দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে, এই আশায় যে তারা নিজেরাই তার কাছে আসবে। কিন্তু তারা সবাই ভয় পেয়ে পালিয়ে যায়, যা আর্টকে হতাশ করে দেয়। হাল না ছেড়ে আর্ট বাজারে যায় এবং কোনো এক ছোটখাটো সুন্দরীকে রিজ আপ করতে, কিন্তু টেনশনে তার উল্টো ভয়ানক ডায়রিয়া হয়ে যায়। মেয়েরা যখন তাকে ওই অবস্থায় গুটিসুটি মেরে পড়ে থাকতে দেখে, তারা ঘেন্না পেয়ে তার থেকে দূরে পালিয়ে যায়। কিন্তু এবার আর্ট এত সহজে দমে যায় না এবং চিৎকার করে মেয়েদের কাছে তাদের স্ন্যাপচ্যাট চায়। কিন্তু তার এই পাগলামি দেখে তারা আরও জোরে দৌড়ে পালায়। প্রত্যাখ্যাত হয়ে বিষণ্ণ আর্ট হাঁটু গেড়ে বসে পড়ে, ভাবতে থাকে যে যে ডেমন লর্ড আস্ত দেশ ধ্বংস করতে পারত, সে আজ কেন একটা মেয়েকেও পটাতে পারছে না। সেদিন সন্ধ্যায় যখন আর্ট বারান্দায় মন খারাপ করে বসেছিল, তখন মেয়ার ওলহিদ তার কাছে এসে জিজ্ঞেস করলেন তাকে কেন এত বিমর্ষ দেখাচ্ছে। আর্ট স্বীকার করল যে সে বন্ধু বানাতে পারছে না। তাই ওলহিদ তাকে বলল যে সে তাকে একটা সহজ উপায় শিখিয়ে দিতে পারে, যা তাকে রাতারাতি জনপ্রিয় বা মিস্টার পপুলার করে তুলবে। আর্ট ভেবেছিল সে তাকে কোনো রাজনৈতিক কৌশল বা বন্ধু বানানোর জাদু শেখাবে, কিন্তু তার বদলে মেয়র তাকে বলল যে সে যদি দয়ালু এবং বিনয়ী হয় তাহলে খুব জলদিই সে বন্ধু পেয়ে যাবে। এই উপদেশে মুগ্ধ হয়ে আর্ট বাজারে ছুটে গেল এবং বিনয়ের সাথে কয়েকজন পিচ্ছিকে তার বন্ধু হতে বলল, কিন্তু তারা তাকে লেম ভেবে আবার পালিয়ে গেল। এতে ক্ষিপ্ত হয়ে আর্ট মাথা ঠান্ডা করতে জঙ্গলে যায় এবং কিছু দানবের ওপর নিজের রাগ ঝাড়ে। হঠাৎ জঙ্গলে কারোর চিৎকার শুনতে পায় এবং শব্দের উৎসের দিকে উড়ে গিয়ে দেখে যে একটি মেয়ে এক প্রাচীন নেকড়ের সাথে লড়াই করছে। সে যখন পশুটিকে মেরে ফেলল, তখন আর্ট তার সাথে বন্ধুত্বের আশায় সামনে গেল, কিন্তু মেয়েটি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল সে কি চায়। ভয় পাওয়া সত্ত্বেও আর্ট মেয়েটিকে জিজ্ঞেস করল সে কি তার বন্ধু হবে কিনা। আর ঠিক যখন সে তার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করতে শুরু করেছিল, তখন সে দেখল মেয়েটি রাগের বদলে কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এটি আর্টকে আবারও চেষ্টা করার সাহস দিল। তাই সে তাকে বলল যে তারা যদি বন্ধু হয় তাহলে সে তাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু মেয়েটি মন খারাপ করল এবং আর্টকে বলল যে সে তার সম্পর্কে কিছুই জানে না। এরপর কাঁদতে কাঁদতে সে চলে গেল এবং আর্টকে দ্বিধায় ফেলে দিল। তার পিছু নিয়ে আর্ট দেখল মেয়েটি ওলহিদকে জড়িয়ে আছে এবং সে জানতে পারল মেয়েটির নাম ইরিনা, যে কিনা ওলহিদের মেয়ে। যেহেতু তার বাবা মা মেয়ারের ভালো বন্ধু, তাই আর্ট ভাবল এটা ভাগ্য এবং সে ইরিনার সাথে বন্ধুত্বের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হল। সে প্রতিদিন এক পাগলের মতো তার পিছু নিত, কিন্তু ইরিনা কয়েকদিন ধরে তাকে এড়িয়ে চলতে লাগল। তার জন্মদিনে আর্ট তাকে একটা বড় ফুলের তড়া দিল, কিন্তু ইরিনা এতটাই বিরক্ত হল যে সে আর্টের ওপর ফায়ার স্পেল ব্যবহার করল এবং তার জাতই বদলে দিল। তারপর এক রাতে আর্ট দেখল ইরিনা কিছু দানব মারছে এবং তাকে বলল যে সে তাকে বাড়ি পৌঁছে দেবে, কিন্তু ইরিনা আবার তাকে কৃপি বলে পালিয়ে গেল। আবারও ব্যর্থ হয়ে আর্ট বাড়ি ফিরে এলো যাতে সে তার রিজ নিয়ে কাজ করতে পারে, কিন্তু তখনই সে হঠাৎ দূর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। বাইরে ছুটে এসে আর্ট দেখে একদল গবলিন গ্রামে ধ্বংসলীলা চালাচ্ছে, আর তার বাবা তাদের থামানোর চেষ্টা করছে। হঠাৎ ওলহিদ দৌড়ে এসে বলল যে ইরিনা পাহাড় থেকে এখনো ফিরে আসেনি।
আর আর্ড নিজেকেই দোষারোপ করতে লাগল, কারণ সেই ইরিনাকে ভয় পাইয়ে বিরক্ত করেছিল। তাই সে ওলহিতকে কথা দিল যে সে তার মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনবে। ফ্লাইং স্পেল অ্যাক্টিভেট করে আর্ড জঙ্গলে পৌঁছল এবং দেখল ইরিনা একদল অর্কের কবলে পড়েছে। তারা ইরিনার বড় কোনো ক্ষতি করার, অর্থাৎ তার ব্রেডি প্যাকেট ধ্বংস করার আগেই আর্ড একটা হাই লেভেল স্পেল দিয়ে তাদের ভাজাভাজা করে দিল। সবাই মারা যাওয়ার পর আর্ড ইরিনার খোঁজ নিল, কিন্তু আর্ডকে ধন্যবাদ দেওয়ার বদলে সে তাকে বলে যে তার মরে যাওয়া উচিত ছিল, কারণ সে একা এবং খুব কষ্টে আছে। তার কষ্ট বুঝতে পেরে আর্ড ইরিনাকে বলে যে সে তার বন্ধু হতে চায়, কারণ সেও তার মতোই একা। কিন্তু ইনা জেদ ধরে বলে যে আর্ডও একদিন তাকে ছেড়ে চলে যাবে। আর্ডের অনেক বোঝানোর পর ইরিনা তাকে বিশ্বাস করতে রাজি হয় এবং তারা একে অন্যকে কখনো ধোঁকা না দেওয়ার প্রতিজ্ঞা করে। কয়েক বছর পর ইরিনা আর্ডের বিছানায় ঢুকে পড়ে তার সাথে রোম্যান্টিক কোনো ফন্দি আঁকার জন্য, কিন্তু আর্ড এতে ভয় পেয়ে যায়। তাই সে বিষয় বদলে ফেলে তাকে ম্যাজিক একাডেমিতে জয়েন করার কথা বলে। তাকে না বলতে না পেরে আর্ড নিজেকে একাডেমিতে আবিষ্কার করে এবং সেখানে হেডমাস্টার গোল্ডের সাথে কথা হয়, যে তাদের ৩ মহান বীরের সন্তান হিসেবে চিনে ফেলে। ইনরিয়া প্রশংসা শুনে খুশি হলেও আর্ড অবাক হয়ে ভাবে গোল্ড এসব কি আজেবাজে ওয়াফলিং করছে, কারণ তার বাবা মা তো আসলে অকর্মার ধাড়ি, যারা সারাক্ষণ শুধু রোম্যান্স করেই দিন কাটায়। বুড়ো গোল্ড এরপর ইরিনা এবং আর্টকে বলে যে তাদের এন্ট্রেন্স টেস্ট দেওয়া লাগবে না, কারণ সে শুনেছে তারা একদল গবলিনকে হারিয়েছে। আর্ট সেই রাতের কথা মনে করে এবং তার মনে পড়ে যে সেই ইরিনাকে বলেছিল সবাইকে বলতে যে তারা মিলে গবলিনদের হারিয়েছে, কারণ সে চায়নি মানুষ জানুক যে সে মোয়া উচিহার চেয়েও বেশি শক্তিশালী। বর্তমানে গোল্ড তাদের দুজনকে বলে যে তাদের তবুও লিখিত পরীক্ষা দিতে হবে, কারণ সে চায় না অন্য ছাত্ররা তাদের নেপো ব্র্যাট বা নেপোটিজমের ফসর বলে দোষারোপ করুক। কয়েকদিন পর ফলাফল বের হয় এবং ইনরিয়া ইরিনা পরীক্ষায় পাশ করে দেখে খুশিতে লাফাতে থাকে। অন্যদিকে আর্ট তার নাম খুঁজে পায় না এবং আতঙ্কিত হয়ে যায় যখন ইনরিয়া তাকে বলে যে তার নাম একদম নিচে আছে। আর্ট এটা দেখে আতঙ্কিত হয়ে যায় যে সে শূন্য পেয়ে পাশ করেছে এবং সে ভাবে তার বুদ্ধির স্তর কি কোনো অ্যানি সাবস্ক্রাইবারের চেয়েও খারাপ। তখনই গোল্ড তাদের কাছে আসে এবং লিখিত পরীক্ষায় অসাধারণ করার জন্য আর্টকে অভিনন্দন জানায়, যা আর্টকে চরম বিভ্রান্তিতে ফেলে দেয়। তখন গোল্ড তাকে বুঝিয়ে বলে যে তার উত্তরগুলো তাদের মানের তুলনায় এত বেশি অ্যাডভান্স ছিল যে তারা বুঝতেই পারেনি তাকে কত নম্বর দেওয়া উচিত, তাই শেষমেশ তারা শূন্য দেয়। আমরা এক নিষ্ঠুর পৃথিবীতে বাস করি। আর্ট এই ব্যাখ্যা শুনে গভীরভাবে বিভ্রান্ত হয়, কিন্তু সে আর গোল্ডকে বিরক্ত করার সিদ্ধান্ত নেয় না, কারণ বেচারা গোল্ডের কপাল এমনিতেই টাক হতে শুরু করেছে। হঠাৎ গোল্ড সবার সামনে ঘোষণা করে যে তারা সবাই ভাগ্যবান, কারণ তারা আর্টের সান্নিধ্যে আছে, যে সেই কিংবদন্তি জাদুকরদের সন্তান যারা রাজধানীকে এক অশুভ দেবতার হাত থেকে রক্ষা করেছিল। ইনরিয়া আর্টের মুখে বিভ্রান্তি লক্ষ্য করে এবং পরে তাকে জানায় যে তার বাবা এবং আর্টের বাবা মা 10 বছর আগে সেই দুষ্টু দেবতাকে হারিয়েছিল, যা আর্টকে কিছুটা মনক্ষুণ্ণ করে, কারণ সে একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিল। তার সেই স্বপ্ন বেশিদিন স্থায়ী হয় না, কারণ আর্ট নিজেকে অনেক সুন্দরী মেয়েদের মাঝে আবিষ্কার করে যারা তার ললিপপ চাকতে চায়। এটি তার ক্লাসের কিছু বড়লোকের বখাটে ছেলেদের খেপিয়ে তোলে, কিন্তু তারা আর্টের সাথে লড়াই না করে তাদের রাগ ঝাড়ে জিনি নামের একটি সাকুবাসের ওপর। আর্ট কিছু করার আগেই ইনরিয়া বখাটে ছেলেদের বলে জিনিকে ছেড়ে দিতে। তাদের লিডার নিজের পরিচয় দেয় স্পেন্সার হিসেবে এবং ইরিনাকে বলে সে জিনির সাথে যা ইচ্ছা তাই করতে পারে, কারণ সে তার পরিবারের সেবা করে। স্পেন্সারের অহংকার দেখে বিরক্ত হয়ে আর্ট স্পেন্সারকে জিনির কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু স্পেন্সার আর্টকে বলে যে সে জিনির কাছে তখনই ক্ষমা চাইবে যদি সে তাকে দৈরে ধরাতে পারে। হঠাৎ এক আকর্ষণীয় সুন্দরী সেখানে ঢোকে এবং জিজ্ঞেস করে তার ক্লাসে কেন এত হইচই হচ্ছে। পেছনে না ফিরেই আর্ট তৎক্ষণাৎ কণ্ঠস্বরটি চিনে ফেলে। সে ছিল অলিভিয়া, তার ডেমন লর্ড থাকার সময়ের সেই জেনারেল। আর্ট আতঙ্কে পড়ে যায় এই ভেবে যে অলিভিয়া তাকে চিনে ফেরবে, কিন্তু ভাগ্যক্রমে অলিভিয়া শুধু তাকে বলে যে সে এখানে লড়াইটি তদারকি করতে এসেছে। কিছুক্ষণ পর তারা বাইরে যায়, কিন্তু আর্ট ভাবতে থাকে সে কিভাবে তার আসল পরিচয় ফাঁস না করে সব শেষ করবে। ইতিমধ্যে ভিড়ের সবাই আর্টের বিপক্ষে বাজি ধরে, যেহেতু স্পেন্সার তাদের ব্যাচের সবচেয়ে শক্তিশালী হিসেবে পরিচিত। লড়াই শুরু হতেই স্পেন্সার দেরি না করে তার দিকে আগুনের গোলা ছুড়ে মারে, কিন্তু আর্ট খুব সামান্যভাবে একটি সাধারণ ব্যারিয়ার দিয়ে সেটা আটকে দেয়, যেন কিছুই হয়নি। এতে হতাশ হয়ে স্পেন্সার আরও বড় একটি আগুনের গোলা ছুঁড়ে মারে, কিন্তু আবারও আর্ট সেটাকে রুখে দেয় এবং স্পেন্সারকে জিজ্ঞেস করে কেন সে এত বড়াই করছিল, যখন সে আসলে একজন কুৎসিত প্রতিভাবান অপদার্থ।
অপমানিত বোধ করে স্পেন্সার আর্টকে বলে যে সে গিগা ফ্লেয়ার নামক একটি মন্ত্র ব্যবহার করে তাকে ভাজা ভাজা করে ফেলবে, যা দেখে ভিড়ের সবাই ভয় পেয়ে যায় এবং ইনা চিন্তিত হয়ে পড়ে। যখন স্পেন্সার মন্ত্রটি সক্রিয় করছিল, তখন আর্ট সেই আগুনের সামনে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। তারপর হাতের এক ইশারায় সে আগুন নিভিয়ে দেয় এবং স্পেন্সারকে বলে সে তাকে আসল গিগা ফ্লেয়ার দেখাবে। এই বলে সে একটি আগুনের টর্নেডো তৈরি করে, যা স্পেন্সারকে পরাজয় মেনে নিতে বাধ্য করে। যুদ্ধের পর আর্ড ঠান্ডা মাথায় স্পেন্সারকে বলে যে যদি সে আর তাকে বিরক্ত করে, তবে সে তার মায়ের সাথে রোম্যান্স করবে এবং তাকে এমন এক সন্তান দেবে যে স্পেন্সারের মতো লুজার হবে না। ঠিক তখনই অলিভিয়া আর্ডের মুখোমুখি হয় এবং জিজ্ঞেস করে সে যুদ্ধের সময় দ্বৈত মন্ত্র ব্যবহার করেছে কিনা। আর্ট যখন স্বাভাবিকভাবে এটি স্বীকার করে, ভিড়ের সবাই অবাক হয়ে যায় এবং তার দিকে এমনভাবে তাকায় যেন সে কোনো অতিমানবীয় দানব। আতঙ্কিত হয়ে আর্ট সবাইকে বলে যে ডাবল কাস্ট করা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু অলিভিয়া তাকে বলে যে এই যুগে একটি সাধারণ ডাবল কাস্টকে এমন এক হারিয়ে যাওয়া দক্ষতা হিসেবে দেখা হয় যা এমনকি সেরা জাদুকররাও করতে পারে না। আর্ট ভয় পায় এই ভেবে যে অলিভিয়া হয়তো সত্য জেনে ফেলবে, কিন্তু অলিভিয়া বিষয়টি এই বলে ঢাপাচাপা দেয় যে সময় হলেই সে তার গোপন কথা বের করে ফেলবে। কয়েক ঘন্টা পর অলিভিয়া সবাইকে দল গঠন করতে বলে, কারণ তাদের একটি ফিল্ড মিশন আছে। আবারও আর্ট নিজেকে এক ঝাঁক সুন্দরীদের মাঝে আবিষ্কার করে যারা তার দলে যোগ দিতে চায়। তবে ইনা যখন জিনিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে, সে তাকে তাদের দলে নেওয়ার কথা ভাবে, কারণ জিনিই একমাত্র মেয়ে যাকে আর্টের ওপর লোভাতুর মনে হয়নি। পরিচয় পর্ব শেষ হওয়ার পর অলিভিয়া সবাইকে একটি অন্ধকূপে নিয়ে যায় এবং তাদের বলে যে মিশনটি খুব সহজ, তাদের শুধু একটি কালো নেকড়ে শিকার করতে হবে। কিন্তু সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ কালো নেকড়ে একটি বি র্যাঙ্কের দ্বন্দ্ব। কিছুক্ষণ পর আর্ট এবং তার দল কালো নেকড়ের মুখোমুখি হয়। যখন জিনি আতঙ্কিত হয়ে তার নরম দেহের ওপর আছাড় খায়, তখন আর্ট এবং ইনা খুব সহজেই পশুটিকে খতম করে দেয়। জিনি নিজেকে অকেজো ভেবে দুঃখিত, তাই সে তাদের দেরি করিয়ে দেওয়ার জন্য ক্ষমা চায়। আর্ট তখন জিনিকে বলে যে সে তাকে কিছু শিক্ষা দিতে পারে যা তাকে আরও দক্ষ হতে সাহায্য করবে, যা জিনিকে অবাক করে দেয়, কারণ সে নিজেকে আর্টের সময়ের অযোগ্য মনে করছিল। তার দ্বিধা দেখে ইরিনা জিনিকে আশ্বস্ত করে যে সে নিরাপদ হাতেই আছে। অবশেষে জিনি সাহস সঞ্চার করে এবং আর্টকে তার সাহায্য করার জন্য অনুরোধ করে। এতে খুশি হয়ে আর্ট একটি ছোট ফায়ার স্পেল প্রদর্শন করে, কিন্তু জিনি যখন প্রথমবার চেষ্টা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে, তখন সে নিজেকে অপদার্থ বলে গালি দেয়। আর্ট বুঝতে পারে যে জিনিকে সাহায্য করা কঠিন হবে, কারণ স্পেন্সারের হাতে নিগৃহীত হওয়ার পর সে তার সব আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তার মনোবল বাড়াতে আর্ট জিনিকে স্ক্রিপ্ট ম্যাজিক শেখায়, যেখানে ব্যবহারকারী বায়ুমণ্ডলের মানা ব্যবহার করে যে কোনো মন্ত্র সক্রিয় করতে পারে। যখন জিনি ম্যাজিক সার্কেল সক্রিয় করে একটি প্রাচীন নেকড়েকে মেরে ফেলে, সে এতটাই উত্তেজিত হয়ে যায় যে সে তার বিশাল বক্ষদেশ নিয়ে আর্টের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ইনা নিজেকে অবহেলিত মনে করে এবং সেও যোগ দিয়ে তাকে জড়িয়ে ধরে। দুই মেয়ে যখন আর্টকে নিজেদের দিকে টানছিল, তখন তারা সবাই অন্ধকূপের একটি গর্তে পড়ে যায়, যেখানে ফ্লোর বসের মুখোমুখি হয় তারা। লড়াইয়ের বেশিরভাগ কাজ করার পর আর্ট জিনিকে বলে শেষ আঘাতটি করতে এবং তার ভয় জয় করতে। জিনি অবশেষে কথা শোনে, ফ্লোর দৈত্যটিকে পরাজিত করে এবং তার ভয় ফিরে পায়। পরে আর্ট এবং তার দল অলিভিয়ার কাছে ফ্লোর বসের শিং জমা দেয়, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। তবে স্পেন্সার জিনিকে বলে যে সে নিশ্চয়ই মিশনের সময় আর্টকে তার দেহ প্রদর্শন করে পটিয়েছে। এই অপমান সহ্য না করে জিনি স্পেন্সারকে ভাগতে বলে এবং ইনাও তার সাথে যোগ দিয়ে স্পেন্সারকে ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে। যখন মেয়েরা একটি ভালো মুহূর্ত কাটাচ্ছিল, আর্ট হাসছিল যতক্ষণ না অলিভিয়া তাকে বলল যে তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা বলা দরকার। পরের দিন গোল্ড আর্টকে স্টুডেন্ট যুদ্ধ প্রতিযোগিতায় অংশ নিতে বলে, যা রানী নিজে তদারকি করবেন। কিন্তু আর্ট সাথে সাথেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, কারণ সে ফ্যাট চাগস মানে অলিভিয়ার সাথে আর ঝামেলা চায় না। এতে গোল্ড আর্টকে আবারও ভেবে দেখতে অনুরোধ করে এবং জানায় যে সে রানীর কাছ থেকে অনুদান পেতে চায় ভালো পারফরমেন্স দেখানোর জন্য। আর্ট দীর্ঘশ্বাস ফেলে, অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়, কারণ সে বিশ্বাস করে জাদুর ব্যবহার জীবনকে সুন্দর করার জন্য হওয়া উচিত। কথায় মুগ্ধ হয়ে অলিভিয়া আর্টের কাছে আসে এবং তাকে বলে যে অনেক আগে তার বোকা ভাইও একই কথা বলেছিল, কিন্তু যেহেতু সে কাউকে না বলে নিজেকে শেষ করে দিয়েছিল, তাই সে তাকে মূল্যবান শিক্ষার জন্য ধন্যবাদ দিতে পারেনি। আর্ট তার দৃষ্টি সরিয়ে নেয়, কারণ সে এমন একজন আকর্ষণীয় নারীর কাছে ভাই সম্বোধন শুনতে পছন্দ করছিল না। যখন অলিভিয়া আর্টকে বলে যে ইভেন্টের পুরোটা সময় সে তার ওপর নজর রাখবে, সে চিন্তিত হয়ে যায়,
কারণ সে চায় না কেউ ইরিনার সাথে তার সাধারণ জীবন নষ্ট করুক। ঠিক তখনই জিনি আর্ডের দিকে দৌড়ে আসে এবং তার বক্ষদেশের বাউন্স দেখে আর্ডের মন তৎক্ষণাৎ ভালো হয়ে যায়। আর্ডকে অবাক করে জিনি তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। যেহেতু এই প্রথম কেউ তাকে ডেটের জন্য জিজ্ঞেস করল, আর্ড একটু কামুক হয়ে যায় এবং মনে মনে ভাবে এই সুযোগে সে জিনির মিল্ক ফ্যাক্টরির স্বাদ নিতে পারবে কিনা। নিজের রসালো চিন্তাগুলো ঝেড়ে ফেলে আর্ড তার সাথে ডেটে যেতে রাজি হয়। অবাক হয়ে ইনেরা সেখানে হাজির হয় এবং অভিযোগ করে যে সেও ডেটে যেতে চায়, আর জিনি তাতে রাজি হয় কারণ সে জানে মেয়েরা একে অপরকে সঙ্গ দিতে বেশি পটু। যাই হোক, ডেটের দিন জিনি একটি সানড্রেস পরে আসে যেখানে তার বক্ষদেশ প্রদর্শিত হচ্ছিল। মেয়েরা যখন একে অপরের প্রশংসা করছিল, আর্ড তার প্যান্টের ভেতরে উত্তেজনা অনুভব করছিল যতক্ষণ না জিনি তাকে বলল যে তাদের ডেট শুরু করার সময় হয়েছে। কিছুক্ষণ পর তারা একটি থিয়েটারে পৌঁছায় যেখানে আর্ড ভার্বেটাস এবং তার পুরনো বন্ধু লিডিয়াকে নিয়ে একটি নাটক দেখে। তবে অ্যাক্টাররা যখন লিডিয়াকে একজন নম্র ও আদর্শ স্ত্রী, ট্র্যাড ওয়াইফ হিসেবে দেখায় যে ভার্বেটাসকে খুব ভালোবাসত, আর্ড মনে মনে খুব বিরক্ত হয়, কারণ বাস্তবে লিডিয়া ছিল পুরো দস্তর এক টমবয় যে সব সময় তার সাথে খারাপ ব্যবহার করত। সেই মুহূর্তে তার কাছে একমাত্র উপযোগ্য বিষয় ছিল যে দুই সুন্দরী তাদের শরীরের স্পর্শে, মানে প্রেসিং দেয়ার কাপসে, তার দুই হাত চেপে ধরেছিল। নাটকের পর জিনি আর্টকে তার সাথে আসার জন্য ধন্যবাদ জানায়। এটি দেখে ইনা ঈর্ষান্বিত হয় এবং আর্টকে ধরে বলে যে এখন খাওয়ার সময়। একটি কুৎসিত সার্ফবোর্ডের কাছে হার মানতে রাজি না হয়ে জিনি আর্ডের অন্য হাতটি ধরে এবং বলে সে একটি ভালো জায়গা জানে যেখানে তারা ডিনার করতে পারে। জিনি যখন পথ দেখাচ্ছিল, আর্ড একটি গলি থেকে ফিসফিসানি শুনতে পায়। সে কান পেতে শোনে এবং বুঝতে পারে একদল লোক হাই লেভেল ম্যাজিক সার্কেল ব্যবহার করে রানীকে মারার ষড়যন্ত্র করছে। চিন্তিত হয়ে আর্ড মেয়েদের বলে যে সে ওই ইলুমিনাতি লোকদের পিছু থাকবে তাদের পরিকল্পনা জানতে, এবং মেয়েদের অনুরোধ করে তাকে ছাড়াই ডেট চালিয়ে যেতে। ইরিনা রাজি হয় না এবং বলে সেও তার সাথে যাবে। জিনিও যোগ করে যে সে এখন একজন শক্তিশালী ও স্বাধীন মানি, তাই সেও যাবে। যেহেতু এই প্রথম আর্ড একসাথে দুই মেয়েকে পেল, সে কথা দেয় যে যাই হোক না কেন সে তাদের খেয়াল রাখবে। মুখোশবধী লোকদের একটি টানেলে ঢুকতে দেখে আর্ড এবং তার সুন্দরীরা তাদের পিছু নেয় এবং দেওয়ালে একটি বিশাল পঞ্চভুজ আঁকা দেখে। আর্ড চিহ্নটি পর্যবেক্ষণ করে এবং মুহূর্তেই পুরো চাল বুঝে ফেলে। ঠিক তখনই একদল লোক আর্ড এবং তার বন্ধুদের বলে যে তাদের জীবন এখন তাদের হাতে। আসলে মুখোশমাধীরা ইচ্ছা করেই গলিতে ওই কথা বলেছিল যাতে তারা কিছু বোকা বাচ্চাকে ফাঁদে ফেলে অপহরণ করতে পারে। এসব জানলেও আর্ড অহংকার সাথে বসকে বলে সে জানে সে তাদের মারবে না, যার উত্তরে দুষ্ট লোকটি তাকে পুড়িয়ে দেয়। যখন আগুন আর্ডকে ঘিরে ফেলে, লোকটি হাসতে হাসতে বলে যে তার জিম্মিদের বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছাই নেই। কিন্তু সে যখন দেখে আর্ড আগুনের মধ্যে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, সে হাসা বন্ধ করে জিজ্ঞেস করে কেন সে মরল না। আর্ড তুড়ি বাজিয়ে আগুন নিভিয়ে দেয় এবং ওই গর্ধবকে বলে যে তার মন্ত্রগুলো তাকে মারার জন্য বড্ড দুর্বল। পঞ্চভুজটি ধ্বংস করার পর আর্ড ইলেকট্রিসিটি ম্যাজিক দিয়ে লুজারদের শক দেয়, তবে মেইন বসকে বাঁচিয়ে রাখে। আর্ড তখন তাকে জেরা করার চেষ্টা করে, কিন্তু ওই গর্ধবটি একটি ডেমনে পরিণত হয়ে পালানোর জন্য একটি ইলেকট্রিক বিস্ফোরণ ঘটায়। যখন আর্ড মেয়েদের বলে সে ওই ডেমনের পিছু নিচ্ছে, তারা বলে সে টানেল থেকে বেরিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আর্ড তাদের দিকে এমনভাবে তাকালো যেন তারা এই পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধু। এরপর সে ফ্লাইং স্পেল সক্রিয় করে। সে উড়তে শুরু করলে ইনা এবং জিনি অবাক হয়ে ভাবে যে মানুষের কাছে বার্ড আপডেট কবে এলো। এদিকে আর্ড ডেমনের পিছু নেয় এবং তাকে শহরে একটি মেয়েকে জিম্মি করে তাণ্ডব চালাতে দেখে। সবাই যখন আতঙ্কিত, আর্ড তাদের আশ্বস্ত করে যে সে সেই জাদুকরদের ছেলে যারা তাদের রাজধানীকে বাঁচিয়েছিল, তাই সে কাউকে তাদের শান্তিপূর্ণ জীবন নষ্ট করতে দেবে না। সবাই যখন শান্ত হতে শুরু করে, আর্ড জিম্মিকে মুক্ত করতে ইলিউশন ম্যাজিক ব্যবহার করে এবং এরপর ফ্ল্যাশ অফ বাবেল নামক একটি মন্ত্র ব্যবহার করে ডেমনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। লড়াইয়ের পর নাগরিকরা আর্ডকে স্থানীয় হিরো হিসেবে সম্মান জানায়, যা পরে তাকে হার ম্যাজেস্টি রানীর সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেয়। জিনি এবং ইরিনার মতো না হয়ে আর্ড রানীর সামনে আসতে ভয় পাচ্ছিল, কারণ তার পুরো লক্ষ্যই ছিল সবার নজরের আড়ালে থাকা। কিন্তু কোনো এক কারণে সে কুল হাওয়া থামাতে পারছিল না। রানীর সামনে হাঁটু গেড়ে বসে থাকার সময় আর্ড তার শরীরের ভাঁজগুলোর এক ঝলক দেখতে পায় এবং তার মিল্কশেক চাখার জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে। ঠিক তখনই ইনা খুব সাধারণভাবে রানীকে রোজি বলে সম্বোধন করে, যা পুরো রাজদরবারকে অবাক করে দেয়, কারণ রানীকে তার আসল নামে ডাকা অভদ্রতা। তবে রোজি সবাইকে আশ্বস্ত করে যে এটা ঠিক আছে, কারণ ইরিনা তার খুব প্রিয় বন্ধু। আর তখন নিজের ওপর রোজির দৃষ্টি অনুভব করে এবং ভাবে রানীর সাথে তার কেমন আচরণ করা উচিত। ঠিক তখনই রানী তাকে হঠাৎ তার রাজকীয় বাগান উর্বর করার কথা বলে।
আর্ট সহ পুরো রাজদরবার স্তব্ধ হয়ে যায়, কারণ কেউ ভাবেনি রানী তাকে এমন কোনো অন্তরঙ্গ সেশন বা ক্রিম পাই সেশনের জন্য বলবে। সে তখন হাসতে শুরু করে এবং সবাইকে জানায় এটা এপ্রিল ফুল ছিল। আর্ট স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনই রোজি ঘোষণা করে যে সে তাকে পেন্টাগন ক্লাস জাদুকর হিসাবে পদোন্নতি দিচ্ছে। উপস্থিত সবার বিচারপ্রবণ প্রতিক্রিয়া দেখে আর্ট বিনীতভাবে পদোন্নতি প্রত্যাখ্যান করে এবং রোজিকে তার বদলে পুরস্কার হিসেবে তার একাডেমির ফান্ড বাড়িয়ে দিতে বলে। দুর্ভাগ্যবশত আর্টের এই ভদ্র ব্যবহার রোজিকে আর তার প্রতি আরও আকৃষ্ট করে তোলে। তাই সে ঘোষণা করে যে সে তাকে পেন্টাগন স্ট্যাটাস এবং একাডেমির ফান্ড দুটোই দেবে, তবে তাদের একটি বিশেষ বাহিনীতে যোগ দিতে হবে যা সরাসরি রানীর কাছে দায়বদ্ধ থাকবে। কিছুদিন পর আর্চিত মেয়ের কাছ থেকে প্রেমের প্রস্তাব পায়। সে প্রত্যাখ্যান করার পর মেয়েটি হঠাৎ পাগল হয়ে তার গোপন অঙ্গ নিয়ে খেলার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে ইন্দ্রেয়া এসে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর যখন ইরিনাকে ধন্যবাদ জানাতে চায়, সে রাগী চোখে তার দিকে তাকিয়ে চলে যায়। এদিকে হেডমাস্টারের অফিসে ইন্সট্রাক্টর জেসিকা রানীর কাছ থেকে ফান্ড পাওয়ার জন্য গোল্ডকে অভিনন্দন জানায়, কিন্তু সে মন খারাপ করে তাকে বলে যে সে সত্যিই চেয়েছিল আর্ট স্টুডেন্ট যুদ্ধ প্রতিযোগিতায় অংশ নিক। যখন মিস মেলন্স অর্থাৎ জেসিকা জিজ্ঞেস করে সে আর্টের ব্যাপারে এত আগ্রহী কেন, গোল্ড ব্যাখ্যা করে যে সে তাকে একাডেমির একজন ইন্সট্রাক্টর বানাতে চায়। তবে যেহেতু উচ্চবংশীয় সব স্টাফরা একজন সাধারণ মানুষের এই পদে বসার বিরোধী, তাই সে আশা করেছিল আর্ট যদি প্রতিযোগিতায় নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে সে সবাইকে রাজি করাতে পারবে। সব শোনার পর জেসিকা গোল্ডকে বলে এই বিষয়টি তার ওপর ছেড়ে দিতে। কিছুক্ষণ পর আর্ট তার হোস্টেল রুমে বসে ইনার মেজাল পরিবর্তন নিয়ে ভাবছিল, তখন জিনি তার দরজায় নক করে। আর্ট তাকে ভেতরে আসতে বলে এবং ভেতরে ঢুকে জিনি তাকে তার নতুন অন্তর্বাস দেখায়। কিন্তু আর্টের বুদ্ধি যেহেতু অতি সামান্য, তাই সে জিনিকে বলে ওই পোশাকে তার ঠান্ডা লেগে যাবে। তার এই বোকামিতে না দমে গিয়ে জিনি তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে এবং আর্টকে বলে যে তার ভিটামিন ডি চাই। ইতিমধ্যে ইন্দ্রেয়া নিজেকে ধিক্কার জানাচ্ছিল যে সে কেন স্রেফ বন্ধু হয়েও আর্টের ওপর এত হিংসে করল। একটি কিউট অন্তর্বাস পরে ইনা আর্টের রুমে যায় তার সাথে মিটমাট করতে, কিন্তু গিয়ে দেখে জিনি ঘোড়ার মতো আর্টের ওপর চড়ে আছে। রাগের মাথায় সে আর্টের মুখে একটি বড় ল্যাম্প ছুঁড়ে মারে, আর এদিকে জিনি গর্বের সাথে ইনাকে বলে যে আর্ট কখনোই তাকে নিয়ে ভাববে না, কারণ সে সব সময় ঈর্ষান্বিত গৃহবধূর মতো আচরণ করে। এতে ইনা মন খারাপ করে এবং জিনিকে বলে যে আর্টের সসেজ নিয়ে তাদের মধ্যে একটি লড়াই হওয়া দরকার। আর্ট তখন তাদের বলে তার সসেজের মতো ছোট বিষয় নিয়ে লড়াই বন্ধ করতে এবং একে অপরের সাথে মিটমাট করতে বলে, নয়তো তারা কখনোই তার জয়স্টিক নিয়ে খেলার সুযোগ পাবে না। নিজের ভুল বুঝতে পেরে ইনা জলদি জিনির কাছে ক্ষমা চায় এবং জিনিও তাকে জানায় যে সে আর্টের কলা চাখার ব্যাপারে একটু বেশি পাগল হয়ে গিয়েছিল। হঠাৎ দরজা খুলে যায় এবং জেসিকা মেয়েদের বলে তারা যদি প্রতিযোগিতায় অংশ নিয়ে আর্টকে দেখাতে পারে যে কে তার ললিপপের বেশি যোগ্য। তবে জেসিকার এভাবে হঠাৎ ঢুকে পড়ায় আর্ট এবং মেয়েরা খুব বিভ্রান্ত হয় এবং তাকে জিজ্ঞেস করে সে আসলে কি চায়। জেসিকা তখন ইনা এবং জিনিকে বলে তারা যদি আর্টের কাছে ট্রেনিং নিয়ে প্রতিযোগিতায় ভালো ফল করে তাহলে এটা একাডেমিকে বুঝিয়ে দেবে যে আর্ট ইন্সট্রাক্টর হিসাবে নেতৃত্ব দেওয়ার যোগ্য। আর্ট এটা শুনে অবাক হয় এবং জেসিকাকে মনে করিয়ে দেয় যে সে শিক্ষক হওয়ার জন্য রাজি হয়নি। কিন্তু সুইট বান্স তাকে চুপ করতে বলে, কারণ তাদের এই লো বাজেট একাডেমির জন্য তার মতো একজন প্রতিভাবান জাদুকরের প্রয়োজন। মেয়েদের দিকে ফিরে জেসিকা তাদের অংশ নিতে বলে, কিন্তু ইন্দ্রেয়া বলে সে নিশ্চিত নয়। তখন জেসিকা তাকে বলে যে তারা যদি অংশ নেয় তাহলে আর্ট ইন্সট্রাক্টরদের সেই দুর্দান্ত হট ইউনিফর্মটি পরতে পারবে। এটা শুনে দুই মেয়েই জেসিকাকে বলে যে তারা শুধু অংশই নেবে না, বরং জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। ইভেন্টের দিন আর্ট জানতে পারে যে তার বাবা মা এবং ওলহিদ এই টুর্নামেন্টের বিচারক হতে যাচ্ছে। প্রথম ম্যাচের পর ইন্দ্রেয়াকে তার লড়াইয়ের জন্য ডাকা হয়। সে যখন রিংয়ের দিকে যাচ্ছিল, আর্ট মনে মনে আশা করছিল যেন সে হেরে যায়, যাতে সে জোর করে শিক্ষক হতে না পারে। লড়াই শুরু হতেই ইনা প্রায় হেরেই যাচ্ছিল, কিন্তু যখন সে আর্টকে দেখতে পেল সে ভেবে নিল আর্ট তার জন্যই গলা ফাটাচ্ছে এবং সে তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেল। জাদুর বৃত্তগুলো সক্রিয় করে সে তার প্রতিপক্ষকে বিদ্যুতের শক দিয়ে ধরাশায়ী করল এবং এমন একটি জয় ছিনিয়ে আনল যা দর্শকদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিল। রিং থেকে বেরোনোর সময় জিনির সাথে তার দেখা হলো, যার নিজের ম্যাচ শুরু হতে যাচ্ছিল, এবং তারা একে অপরকে শুভেচ্ছা জানাল। সেখান থেকে তারা দুজনেই তাদের প্রতিপক্ষদের ওপর আধিপত্য বিস্তার করতে করতে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে উঠতে লাগল এবং শেষ পর্যন্ত ফাইনালে শেষ দুই প্রতিযোগী হিসাবে জায়গা করে নিল। ইনা এবং জিনির ফাইনালের ঠিক আগে ওলহিদের সেই সময়ের কথা মনে পড়ল যখন তার মেয়ের মানুষের সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে সমস্যা হতো। তারপর আর্ট এলো এবং ইনাকে দেখালো যে নিজের মনের আগল খুলে দেওয়াটা দোষের কিছু নয়।
অবশেষে বহু প্রতীক্ষিত সেই দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে বসে থাকা একদল মুখোশ পরে থাকা মানুষ ডেমনে পরিণত হল এবং পুরো অ্যারিনা লণ্ডভণ্ড করে দিল। আর্ট সাথে সাথে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ল এবং অলিভিয়া, জেসিকা আর বুড়ো অভিজ্ঞরা তাকে ব্যাকআপ দেওয়ার সিদ্ধান্ত নিল। একই সাথে ইরিনা এবং জিনি সেই কুৎসিত ডেমনদের বিরুদ্ধে নিজেদের মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করছিল। হঠাৎ একটি ডেমন জিনিকে মাটিতে চেপে ধরল, কিন্তু ইনা দ্রুত তাকে খতম করল এবং জিনিকে সাহায্য করতে এগিয়ে এলো। তখনই তাদের সামনে একটি বিশাল গোলাম আবির্ভূত হল। ভয় পেয়ে যাওয়া সত্ত্বেও ইরিনা এবং জিনি গোলামটিকে দূরে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তাদের আক্রমণ তার শরীরে কোনো আঁচড়ও কাটতে পারল না। ভাগ্যক্রমে ওলহিদ সেখানে হাজুর হলেন এবং মেয়েদের বললেন সবকিছু তার ওপর ছেড়ে দিতে। শক্তিশালী বাতাস জাদুর ব্যবহার করে ওলহিদ গোলামটিকে শূন্যে তুলে আছড়ে মারে এবং প্রবল চাপে সেটিকে পুরোপুরি গুড়িয়ে দিলেন। ধুলোবালি থিতিয়ে এলে ইরিনা জিনির কাছে বড়াই করতে লাগল তার বাবা কত কুল। ঠিক তখনই জেসিকা ওলহিদের বুকের ভেতর তার হাত ঢুকিয়ে দিল, যার ফলে সে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ইরিনার চোখ আতঙ্কে বড় হয়ে গেল এবং সে তার বাবার পাশে ছুটে গেল। আর এদিকে জিনি জেসিকাকে জিজ্ঞেস করল সে কেন এমনটা করল। নিজের রক্তমাখা হাত চাটতে চাটতে জেসিকা প্রকাশ করল যে তার আসল নাম অ্যালার্ড, ড্রাগনদের রাজা, এবং সে এখানে ইরিনার জন্য এসেছে। এত বড় বিশ্বাসঘাতকতার পর জিনি তার সবচেয়ে ধ্বংসাত্মক জাদুর মন্ত্রটি সক্রিয় করল এবং ইনাকে বলল যে সে যেন পালানোর সুযোগ থাকতেই পালিয়ে যায়। অ্যালার্ড এই মেলোড্রামা দেখে দীর্ঘশ্বাস ফেলল এবং এক পলকে জিনিকে ধ্বংস করে দিল। অ্যালার্ড জিনিকে খতম করার আগেই ইরিনা তাকে বলল যে সে তার সাথে যাবে এই শর্তে যে সে যেন তার বান্ধবীকে জীবিত ছেড়ে দেয়। তার শর্ত মেনে নিয়ে অ্যালার্ড ইরিনাকে ধরল এবং তার বিশাল ডানা মেলে উড়ে চলে গেল। কিছুক্ষণ পর ওলহিদ নিজেকে ইনফার্মারিতে আবিষ্কার করলেন, যেখানে আর্ট তাকে সুস্থ করছিল। সে জেগে উঠেছে দেখে আর্ট তাকে জিজ্ঞেস করল কি হয়েছে, আর সে বিষণ্ণ মুখে জানাল যে ইরিনাকে অ্যালার্ড অপহরণ করেছে। এই নাম শুনে সবাই চমকে গেল এবং গোল্ড আর্টকে জানাল যে অ্যালার্ড সেই একই ড্রাগন যে কয়েক বছর আগে সাম্রাজ্যের রাজধানী ধ্বংস করেছিল। আর্ট তখন ঘোষণা করল যে সে ইরিনাকে উদ্ধার করতে যাচ্ছে এবং সাথে সাথে সবার বিরোধিতার মুখোমুখি হল, কারণ অ্যালার্ডের শক্তি অশুভ দেবতাদের সমান বলে জানা যায়। তবে আর্ট যেহেতু তার আসল শক্তি প্রকাশ করতে পারছিল না, সে তাদের শুধু বলল, আমাকে বিশ্বাস করো ব্রোচাচোস। এটা শোনার পর সবাই নিশ্চিত হল যে আর্ট ইরিনাকে উদ্ধার করতে পারবে। তাই অলিভিয়া তাকে রাজকীয় কোষাগারে নিয়ে গেল এবং তাকে বলল কোনো প্রশ্ন না করে যা প্রয়োজন সব ব্যবহার করতে। বিভ্রান্ত হওয়া সত্ত্বেও আর্ট রাজি হল এবং ভেতরে ঢুকল। এদিকে তার বাবা জ্যাক ওলহিদকে জিজ্ঞেস করল সে কখনো আর্টকে তার ইরিনার আসল সত্যটা বলবে কিনা। ওলহিদের তখন একটি ফ্ল্যাশব্যাকে তার মেয়ের তীব্র বিষণ্ণতার কথা মনে পড়ল। তাই সে জ্যাককে বলল সে আর্টকে সত্যটা বলতে পারছে না, কারণ সে চায় না ইরিনা তার একমাত্র বন্ধুকে হারাক। ওদিকে ইরিনা নিজেকে অ্যালার্ডের অন্ধকার প্রাসাদে বন্দী অবস্থায় আবিষ্কার করল। ইরিনা যখন তাকে জিজ্ঞেস করল সে কি চায়, অ্যালার্ড জানালো যে অন্য একটি মাত্রায় সিল করে রাখা একটি অশুভ দেবতাকে ফিরিয়ে আনতে তার শরীরে প্রবাহিত রক্তের প্রয়োজন। ইরিনা তখন তার পাশে একটি কুৎসিত দানবকে দেখতে পেল এবং অ্যালার্ড তাকে বলল সে এই আচারের জন্য তাকে ওই দানবটির হাতে তুলে দেবে। ইরিনা যখন তাকে জিজ্ঞেস করল সে এসব কেন পাগলামি করছে, অ্যালার্ড গর্বের সাথে জানালো যে সে একজন হেটার এবং সে পছন্দ করে যে এই পৃথিবীটা এখন অনেক নরম হয়ে গেছে। ইরিনা তখন বুঝতে পারল যে এই কুৎসিত মহিলাটি হয়তো ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গোলাপ পায়নি এবং সেই কারণেই সে এমন উন্মাদ হয়ে গেছে। সে তখন আত্মবিশ্বাসের সাথে অ্যালার্টকে বলল যে আর্ট তাকে বাঁচাবে এবং তাকে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে থামাবে। অ্যালার্ড উত্তর দিল যে আর্ট যদি তার সত্যটি জানতে পারে তাহলে সে নিশ্চিতভাবেই তাকে ঘৃণা করতে শুরু করবে, কারণ সেও একটি দানবের থেকে কম নয়। ভেতরের আশা কিছুটা কমে আসতে অ্যালার্ড শয়তানি হাসি দিয়ে ঘোষণা করল যে আচারের সময় হয়ে গেছে। রাজধানীতে আর্ট তার মিশনের জন্য সব পোশাক পরে তৈরি এবং যখন সে রওনা হতে যাচ্ছিল তখনই জিনি তার কাছে এলো। আর্ট জানত যে সে এখন ঘ্যান ঘ্যান শুরু করবে যে সেও সাথে যেতে চায়, তাই সে দ্রুত জিনিকে বলল এবারকার মতো বাড়িতে বসে থাকতে। দুর্ভাগ্যবশত জিনি তবুও তাকে বলল যে সে যেতে চায়, কারণ ইনা তাকে বাঁচানোর জন্যই নিজেকে সঁপে দিয়েছে। তবে আর্ট ধৈর্য হারিয়ে ফেলে এবং জিনিকে বলে রান্নাঘরে গিয়ে তার জন্য একটা স্যান্ডউইচ বানাতে, কারণ তার স্যান্ডউইচ বানানো শেষ হওয়ার আগেই সে ইনাকে ফিরিয়ে আনবে। জিনি যখন কাঁদতে শুরু করল, আর্ট তার ফ্লাইং স্কিল সক্রিয় করল এবং বলল, শান্তিতে থাকো সুন্দরী, পিস আউট হও। এদিকে অ্যালার্ডের প্রাসাদে দানবটি ইরিনার ওপর চড়াও হয় এবং তার বগলে চাটতে শুরু করে, এমন কিছু যা তোমাদের কখনোই করার সুযোগ পাবে না। হঠাৎ দানবটি আগুনে ভস্মীভূত হয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে পড়ে। কয়েক সেকেন্ড পরেই আর্ট আকাশ থেকে নেমে আসে এবং অ্যালার্টকে বলে যে সে তাকে এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে।
এই বলে আর্ড একটি 9 কাস্ট সক্রিয় করে যা সব ডেমনকে উড়িয়ে দেয়। সে তখন ইনাকে বাঁধন থেকে মুক্ত করে এবং এত দেরিতে আসার জন্য ক্ষমা চায়। যখন তারা একে অপরকে জড়িয়ে ধরতে এবং রোম্যান্টিক আবহ তৈরি করতে ব্যস্ত, অ্যালার্ড হেগে যায় এবং তার শক্তি অন্য স্তরে নিয়ে যায়। সে তখন আর্টকে বলে যে মেয়েটিকে সে জড়িয়ে ধরে আছে সে আসলে একটা দানব। জানা যায় যে ইরিনার বংশপদবী হল লাভেল এবং সে এই পৃথিবীর আসল রাজকন্যা, কারণ সে সেই অশুভ দেবতাদের বংশধর যারা একসময় পৃথিবী শাসন করত। রাজধানীতে ওলহেড জ্যাককে বলে যে যেহেতু ডেমন লর্ড তার পাগল পরিবারকে হারিয়ে দিয়েছিল, তাই সবাই অশুভ দেবতাদের রক্ত বহনকারী যে কাউকে অত্যাচার করতে শুরু করে। এই কারণেই সে একজন প্রক্সি কুইন বসিয়েছিল যাতে সে পর্দার আড়াল থেকে শাসন করতে পারে এবং ইনাকে একটি সাধারণ শৈশব উপহার দিতে পারে। আর্ড সব সত্য জানার পর অ্যালার্ডকে বলে যে ইনা অশুভ দেবতার বংশধর নাকি মূর্তিমান অশুভ তাতে তার কিচ্ছু যায় আসে না, কারণ তার কাছে ইনা হল বজ্রঝড়ের পরে এক চিলতে রোদ। ইনা এটা শুনে অবাক হয়, কারণ সে সবসময় ভেবেছিল আর্ড সত্যটা জানতে পারলে তার থেকে দূরে পালিয়ে যাবে। উল্টে আর্ড ইনাকে দানব বলার কারণে অ্যালার্ডের ওপর তার সব রাগ ঝাড়ে। লড়াই শুরু হতেই আর্ড অ্যালার্ডকে বলে যে সে তার আত্ম অহংকার চূর্ণ করে দেবে এবং তাকে আকাশে উড়িয়ে দেয়। লড়াই শেষ ভেবে ইরিনা আর্ডকে জড়িয়ে ধরে, ঠিক তখনই তারা মেঘের আড়ালে কিছু একটা জলজল করতে দেখতে পায়। পরের মুহূর্তেই অ্যালার্ড একটি বিশাল ড্র্যাগনে রূপান্তরিত হয়, যার ফলে আর্ড নিজের চারপাশে একটি প্লাজমা বেরিয়ার তৈরি করে। সে ইনাকে চোখ বন্ধ করতে বলে এবং অ্যালার্ডের হাত থেকে তাদের রক্ষা করতে থাকে যে তাদের ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছিল। একটি মন্ত্র পাঠ করার পর আর্ড তার সবচেয়ে বিশ্বস্ত জেনারেল লিডিয়ার আত্মা তলব করে এবং তাকে একটি চমৎকার তলোয়ারে রূপান্তরিত করে। আর্ডের এত ক্ষমতা দেখে ইনা এবং অ্যালার্ড দুজনেই স্তব্ধ হয়ে যায়। আর্ড শূন্যে উড়ে যায় এবং অ্যালার্ডকে বলে যে সে তাকে আকাশপথের লড়াইয়ে হারাবে। অ্যালার্ড তাকে উপহাস করে বলে যে খোলা আকাশে ড্র্যাগনকে কখনোই হারানো সম্ভব নয়, কিন্তু আর্ড তাকে অগ্রাহ্য করে একটি আলফা কোড সক্রিয় করে। শেষ আঘাত হানার ঠিক আগে অ্যালার্ড আর্ডকে বলে যে সময় হলে ইনা তাকে একটি অতিমানবিক দানব হিসেবে ঘৃণা করবে এবং শেষ পর্যন্ত সে একজন নিঃসঙ্গ মানুষ হিসেবেই মরবে। নিজের অতীতের কারণে আর্ড মুহূর্তের জন্য থমকে যায়, যতক্ষণ না ইনা চিৎকার করে তাকে অ্যালার্ডকে হারাতে বলে। এটি তাকে উপলব্ধি করায় যে সে আর একা নয়। আলফা কোড 100% পৌঁছাতেই আর্ড সবকিছু এবং তাদের নিচের মাটি ধ্বংস করে দেয়। লড়াইয়ের পর আর্ড লিডিয়াকে তার আত্মার ভেতরে ফিরে যেতে বলে এবং সে নিঃশব্দে আদেশ পালন করে। মাটিতে নেমে আসার পর সে ইনাকে জিজ্ঞেস করে সে কি আগের মতোই তার বন্ধু থাকবে কিনা। ইনা তার চিরচেনা হাসি দিয়ে উত্তর দেয় যে সে সব সময় তার বন্ধুই থাকবে, কিন্তু বাস্তবে সে আর্ডের থেকে পিছিয়ে পড়ার ভয়ে ভীত ছিল, কারণ সে দুর্বল। অন্যদিকে আর্ড শক্তির দিক থেকে গোজো সাতরোর চেয়েও কম নয়। কিন্তু পালিয়ে যাওয়ার বদলে ইনারিয়া নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে আরও শক্তিশালী হবে, যাতে সে গর্বের সাথে আর্ডের পাশে দাঁড়াতে পারে। ইতিমধ্যে একটি অন্ধকূপের গভীরে সিলফি একটি শক্তিশালী তলোয়ার তলব করে এবং ফ্লোর বসকে হারিয়ে তার 3 বছরের প্রশিক্ষণ শেষ করে। তবে তার উৎসবে বাধা পড়ে যখন সে নিজের বগলে সুখে বুঝতে পারে যে তার গা থেকে পচা পেঁয়াজের মতো গন্ধ বেরোচ্ছে। দেরি না করে সে গ্রামে ফিরে আসে, কিন্তু দেখে গ্রামটি একদম আর্লি লন্ডনের মতো হয়ে গেছে। এতে অবাক হয়ে সোফি ভাবে অশুভ দেবতাদের সাথে তাদের লড়াইয়ের কি হল। হঠাৎ এক মুখোশবাধ্য মানুষ তাকে নাম ধরে ডাকে এবং জিজ্ঞেস করে তার 300 বছরের প্রশিক্ষণ কোনো কাজে লেগেছে কিনা। সোফির মুখে বিস্ময় দেখে লোকটি তাকে জিজ্ঞেস করে সে কি জানত না যে ওই অন্ধকূপের সময় ভিন্নভাবে চলে। সোফি এমন ভান করে যেন সে আগে থেকেই এটা জানত এবং মুখোশবাধ্য লোকটির পিছু নেয়। সে তাকে জিজ্ঞেস করে সে তাকে কিভাবে চেনে। লোকটি ব্যাখ্যা করে যে সে একসময় ডেমন লর্ড ভার্বাটসের সেবা করত। এই নাম শুনে সোফির আগ্রহ বেড়ে যায়, কারণ তার বড় বোন লিডিয়া ওই ডেমন লর্ডের সেবা করত। সে ব্যাকুল হয়ে লোকটিকে তাকে ভার্বাটসের প্রাসাদে নিয়ে যেতে বলে, কিন্তু লোকটি জানায় যে সে মারা গেছে। যখন সোফি শোকে পাথর হয়ে যায়, লোকটি তাকে বলে যে ভার্বাটস আর্ড নামের একটি ছেলে হিসেবে পুনর্জন্ম নিয়েছে, কিন্তু সে এখন একটি শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে যাতে তাকে আর ডেমন লর্ডের দায়িত্ব পালন করতে না হয়। এ কথা শুনে সোফি প্রচণ্ড রেগে যায় এবং আর্ডের জীবনে অশান্তি সৃষ্টি করার সংকল্প করে। এদিকে গোল্ড আর্ড এবং তার সঙ্গিনীদের জানায় যে স্কুল বিদেশিদের কাছ থেকে অনুদান পাওয়ার জন্য আরও একটি অনুষ্ঠানের আয়োজন করছে।
আর্ট এবং মেয়েরা দীর্ঘশ্বাস ফেলে, কারণ তারা জানে এই ফ্যাটসও অনুদান জমা করতে চায় যাতে সে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য তুর্কিতে যেতে পারে। কথা প্রসঙ্গে গোল্ড জানায় যে যেহেতু তাদের ১০০তম বার্ষিকী ঘনিয়ে আসছে, তাই তারা একটি নাটকের আয়োজন করবে। নাটকের কথা শুনে ইরিনা উত্তেজিত হয়ে পড়ে, তাই গোল্ড তাদের এতে অংশ নিতে বলে। মেয়েরা যখন এটা নিয়ে বেশ উৎসাহিত, গোল্ড তখন তাদের বলে যে সে নিশ্চিত এই নাটকটি হিট হবে, কারণ আর্ট জনসাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। হঠাৎ গোল্ডের কণ্ঠ বিষণ্ণ হয়ে যায় এবং সে আর্টকে বলে যে তারা নাটকটি বাতিল করার জন্য একটি হুমকি চিঠি পেয়েছে। আর্ট যখন চিঠিটি দেখে সে বুঝতে পারে এটি মানুষের চামড়া দিয়ে তৈরি এবং এটি লার্স আল গুল নামক কেউ পাঠিয়েছে। গোল্ড তখন আর্টকে একাডেমি পাহারা দেওয়ার অনুরোধ করে, কারণ একমাত্র সেই এই ধরনের ভয়ঙ্কর লোকদের হারাতে পারে। আর্ট যখন বিষয়টি নিয়ে ভাবছিল, ইরিনা হেডমাস্টারকে আশ্বস্ত করে যে আর্ট সবকিছু সামলে নেবে। এটা শুনে আর্ট বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে। যেহেতু সে এখন পেট্রোল ডিউটিতে, তাই আর্ট গোল্ডকে বলে একদল দক্ষ যোদ্ধার ব্যবস্থা করতে যারা তাকে সাহায্য করবে। গোল্ড তাকে আশ্বস্ত করে যে অলিভিয়া ইতিমধ্যেই এটা নিয়ে কাজ করছে, কিন্তু এটি আর্টকে আরও চিন্তায় ফেলে দেয়, কারণ সে জানে অলিভিয়া তার পেছনে লেগে আছে। পরে ক্লাসে যখন আর্ট জিনি এবং ইনার সাথে আড্ডা দিচ্ছিল, সোফি হঠাৎ দরজা দিয়ে ঢুকে তার খোঁজ করতে থাকে। তাকে দেখে আর্ট আতঙ্কিত হয়ে যায়। ঠিক তখনই অলিভিয়া সোফিকে এক চড় মেরে নিচে ফেলে দেয় এবং বলে সে মোটেও বড় হয়নি। আর্ট অলিভিয়ার কথায় সাই দিয়ে মাথা নাড়ে এবং সোফি যখন তাকে মাথা নাড়তে দেখে, সে চিনে ফেলে যে সেই হল আর্ট এবং তার বিরুদ্ধে ডেমন লর্ডের দায়িত্ব থেকে পালিয়ে আসার অভিযোগ করে। সবাই যখন অবাক, আর্ট সোফিকে বোঝানোর চেষ্টা করে যে তার নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সোফি পাল্টা বলে সে ভালোমতো রিসার্চ করেই এসেছে। অলিভিয়া দ্রুত সোফিকে প্রমাণ দেখাতে বলে, কারণ এটি তার আগের সন্দেহগুলোকে নিশ্চিত করবে। এদিকে জিনি এবং ইনা নিজেদের মধ্যে আলোচনা করে যে আর্টের ডেমন লর্ড হওয়ার অবতারিটাই স্বাভাবিক, কারণ সে একজন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী। হঠাৎ সোফি আর্টকে যুদ্ধের চ্যালেঞ্জ দেয় এবং বলে যদি সে জিতে যায় তাহলে আর্টকে সত্যিটা বলতে হবে। ততক্ষণে ইনা সোফির জেদ দেখে বিরক্ত হয়ে যায় এবং তাকে সরে যেতে বলে। সোফি যখন ইনাকে দেখে, তার নিজের বোন লিডিয়ার কথা মনে পড়ে এবং সে লাজুকভাবে ইনাকে জিজ্ঞেস করে সে কেন আর্টের মতো লুজারের সাথে ঘুরে বেড়ায়। যখন ইনা গর্বের সাথে ঘোষণা করে যে সে আর্টের প্রিয় বন্ধু, তখন সোফি ইনাকেও তার বন্ধু হতে বলে, কিন্তু ইনা দৃঢ়ভাবে না বলে। এতে সোফি এতটাই মন খারাপ হয় যে সে আর্টকে লড়াই শুরু করতে বলে। আর্ট যখন এটা এড়ানোর চেষ্টা করে, অলিভিয়া মাঝখানে ঢুকে তাকে লড়াইয়ে অংশ নিতে বাধ্য করে। অলিভিয়া যে সোফিকে ব্যবহার করে তার আসল পরিচয় জানতে চাইছে তা বুঝতে আর্ট লড়াইয়ে রাজি হয় এবং মনে মনে হারার পরিকল্পনা করে। কিছুক্ষণ পর তারা বাইরে যায় এবং সাথে সাথেই আর্ট নিজেকে একটি কঠিন লড়াইয়ের মধ্যে খুঁজে পায়, কারণ সোফি অতি দ্রুত গতিতে তার দিকে তেলে আসে। সে যখন সোফির আক্রমণ এড়ানোর চেষ্টা করছিল, সোফি তাকে দুর্বল গুনার বলে উপহাস করে, যা তাকে খেপিয়ে তোলে। সোফির অহংকার চূর্ণ করতে চাইলেও আর্ট নিজেকে শান্ত থাকতে বাধ্য করে। সোফি আর্টের মুখে খুব কাজ দিয়ে তলোয়ার ঘোরায়, যা তাকে সোফিকে হারাতে বাধ্য করে। অলিভিয়া আর্টকে বিজয়ী ঘোষণা করলে সোফি অগ্নিশর্মা হয়ে যায়। সে অলিভিয়া এবং আর্টকে বলে সে এত সহজে দমে যাচ্ছে না এবং ডিমাইস আর্গাস নামক তলোয়ার তলব করে। এটা দেখে আর্ট সোফিকে তলোয়ারটি ব্যবহার না করতে সতর্ক করে, কিন্তু সে তা উপেক্ষা করে তলোয়ার চালায়, যার ফলে পুরো এলাকা ঘন বেগুনি কুয়াশায় ঢেকে যায়। এদিকে আর্ট নিজেকে তার আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ সে লড়াই আর বাড়াতে চাইছিল না। ভাগ্যক্রমে অলিভিয়া মাঝখানে এসে সোফিকে তক্ষুনি থামতে বলে। সে সোফিকে চারদিকে তাকাতে বলে এবং সোফি দেখে সব শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়ে আছে। অলিভিয়া তখন সোফিকে ডিমাইস আর্গাস ব্যবহার করার জন্য তিরস্কার করে, কারণ এই তলোয়ারের প্রতি কোপে বিষাক্ত মানা নির্গত হয়। যখন অলিভিয়া তাকে বলে যে লিডিয়া তার ওপর হতাশ হতো, সোফি রেগে গিয়ে বলে সে যা করেছে তা ভার্বাটসের করা অপরাধের তুলনায় কিছুই নয়। আর্ট চুপ থাকে, কিন্তু ইনরেয়া সোফির মাথায় এক গাঁট্টা মেরে বলে যদি সে আশেপাশের মানুষের কথা না ভাবে তাহলে তার ক্ষমতার কোনো মূল্য নেই। এটি সোফিকে লিডিয়ার কথা মনে করিয়ে দেয়, যে তাকে একবার ঠিক একই কথা বলেছিল। সোফি যখন কাঁদতে শুরু করল, ইরিনা তার মাথায় হাত বুলিয়ে দিল এবং মৃদু স্বরে তাকে বলল যে সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পরে আর্ট তার ক্লাসকে জানালো যে তারা মহান ডেমন লর্ড ভার্বাটোসকে নিয়ে একটি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। ঠিক তখনই সে বাইরে সোফির চিৎকার শুনতে পেল।
সে এবং তার সঙ্গীরা বাইরে ছুটে গিয়ে দেখল যে সোফি অন্য ক্লাসের কিছু বড় লোকের বখাটেদের উপর চিল্লাইতেছে, কারণ তারা তাদের ক্লাসকে নিয়ে ঠাট্টা করছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোফি এবং ইরিনা অন্য ক্লাসের বখাটেদের চ্যালেঞ্জ ছুড়ে দিল যে স্কুল ইভেন্টে যারা সেরা পুরস্কার জিতবে তারাই পুরো সেমিস্টারের জন্য এলিট ক্লাস হিসেবে গণ্য হবে। শর্ত নির্ধারণ হয়ে যাওয়ার পর আর্ট তার ক্লাসকে বলল এমন একটি থিম চিন্তা করতে যা দর্শকদের আকৃষ্ট করবে। তখন জিনি ঝটপট আইডিয়া দিল যে তাদের একটি রাঞ্চি মেড ক্যাফে খোলা উচিত, যেখানে সব মেয়েরা কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য সাহসী পোশাকে সাজবে। যেহেতু কারও আপত্তি ছিল না, আর্ট রাজি হল এবং জিনিকে কস্টিউমের দায়িত্ব দিল। এদিকে সেই একই মুখোশধারী লোক দূর থেকে আর্টকে লক্ষ্য করছিল এবং তার পতনের ছক কষছিল। ইভেন্টের দিন ইরিনা এবং আর্ট যখন মজা করছিল এবং আর্ট নিজেকে বোঝাচ্ছিল যে সে টহল দেওয়ার কাজটা ঠিকঠাক করছে, তখনই দূরে একটি বিস্ফোরণ ঘটল। তারা দুজনে দ্রুত সেখানে গিয়ে দেখল সোফি এক মধ্যবয়সী লোককে ডেমান বা দানব বলে অভিযুক্ত করছে। দীর্ঘশ্বাস ফেলে আর্ট ওই গর্ধবকে তলোয়ার নামাতে বলল, কিন্তু সোফি নাছোড়বান্দা এবং দাবি করল যে লোকটার মধ্যে আসুরি কিছু একটা আছে। অলিভিয়া সেখানে ঢুকে সোফিকে জেদ বন্ধ করতে বলল এবং জানালো যে সে লোকটিকে চেনে, এমনকি তার বার্গারের দোকানে কাজও করেছে। সোফি যখন একজন বৃদ্ধের ওপর চড়াও হওয়ার জন্য অপরাধবোধ করছিল, অলিভিয়া তাকে টহল ডিউটি থেকে বরখাস্ত করল। এরপর ইরিনা পার্কের একটি বিশাল গাছের দিকে তাকিয়ে আর্টকে বলল যে গাছটি দেখলে তার সবসময় কেমন যেন অদ্ভুত লাগে। তখন আর্ট তাকে কিংবদন্তি তলোয়ার রাজা সম্পর্কে বলল, যিনি ওই গাছের নিচে কিছু একটা পুঁতে রেখেছিলেন। তারা যখন অলিভিয়াকে এই গল্পের ব্যাপারে জিজ্ঞাসা করল, সে রহস্যময়ভাবে বলল যে সে এই বিষয়ে কিছু বলতে পারবে না। তবে সে আর্টকে জানালো যে সামনে একটি সোর্ড কিং টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং সে তাতে অংশ নিতে রাজি হয়েছে। আর্ট এটা শুনে বেশ উত্তেজিত হল এবং অলিভিয়াকে বলল যে সে নিশ্চিতভাবেই জিতবে, যতক্ষণ না অলিভিয়া ফাঁস করল যে আর্টকেও এতে অংশ নিতে হবে। এই খবরে চমকে গিয়ে আর্ট অলিভিয়াকে বলল যে সে তার শক্তি প্রদর্শন করতে ঘৃণা করে, কিন্তু ওই মহিলা কোনো অজুহাত শুনল না এবং আর্টকে স্রেফ মেনে নিতে বলল। পরে আর্ট তার ক্লাসে মেড ক্যাফে চেক করতে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল সোফি আবারও ঝামেলা পাকাচ্ছে এবং এক ছেলের দিকে তলোয়ার ধরে আছে। আর্ট যখন জিজ্ঞাসা করল তার নতুন শিকার কে, সোফি জানালো যে ছেলেটি তাকে আপত্তিকরভাবে স্পর্শ করছিল। আর্ট দ্রুত ব্যবস্থা নিল এবং লোকটিকে টেলিপোর্ট করে জেলে পাঠিয়ে দিল। জিনি যখন এসে তাকে মেড ক্যাফেতে আমন্ত্রণ জানালো, তার চোখের ভাষা দেখে আর্ট অনিচ্ছা সত্ত্বেও রাজি হল এবং সেখানে যাওয়া মাত্রই জিনিও তার মেড বাহিনীর কাছ থেকে রাজকীয় খাতির পেতে শুরু করল। উত্তেজনায় তার মাথা যখন ফেটে যাওয়ার উপক্রম, তখনই ইরিনা সেখানে হাজির হল এবং সব আজেবাজে মেয়েদের সাথে ফুর্তি করার জন্য তাকে বকাঝকা দিল। এতে জিনি ইরিনাকে বলল আর্টকে এনজয় করতে দিতে, কিন্তু ইরিনা দমে না গিয়ে নিজেও একটি মেড কস্টিউম পরে ফেলল। সে ঘোষণা করল যে সে একাই আর্টকে সার্ভিস দেবে, যা জিনি এবং অন্য মেয়েদের খেপিয়ে দিল। এদিকে দুই মেয়ের লড়াই দেখে আর্টের অবস্থা কাহিল হয়ে গেল। হঠাৎ সোর্ড কিং টুর্নামেন্টের ঘোষণা শোনা গেল এবং সঞ্চালক জানালেন যে বিজয়ী পুরস্কার হিসেবে পাবে পবিত্র তলোয়ার ভল্ট গালগুলাস, যা শুনে সোফি অংশ নিতে মরিয়া হয়ে গেল, কারণ এটি ছিল তার বোন লিডিয়ার ব্যবহৃত তলোয়ার। সোফির উৎসাহ দেখে জিনি এবং ইরিনাও সিদ্ধান্ত নিল যে তারা অংশ নেবে, এই আশায় যে এতে তারা আর্টের মনোযোগ পাবে। পরের দিন টুর্নামেন্ট শুরু হল এবং সঞ্চালক সব প্রতিযোগীদের নাম ঘোষণা করলেন। ম্যাচ শুরু হলে ইরিনা এবং সোফি সহজেই তাদের প্রথম প্রতিপক্ষকে হারিয়ে দিল, আর অলিভিয়া তার প্রতিযোগীকে শুধুমাত্র নিজের তেজ দিয়েই ভয় পাইয়ে দিল। আর্টও তার প্রতিপক্ষকে হারালো, কিন্তু এরপর সে এমন একটি পরিকল্পনা করতে লাগল যাতে সে ফাইনাল ম্যাচে হেরে যায়, কারণ সে চায় না অলিভিয়া তার আসল পরিচয় জেনে যেতে পারে। কিছুক্ষণ পরে জিনি এক ভয়ানক সিনিয়রের বিরুদ্ধে রিংয়ে নামল এবং শুরুতেই মার খেতে শুরু করল। সে যখন আতঙ্কিত হয়ে পড়ল, আর্ট চিৎকার করে তাকে উঠে দাঁড়াতে এবং সিনিয়রের মুখোমুখি হতে বলল। এটি জিনিকে সাহস দিল এবং সে ওই অহংকারী সিনিয়রকে হারিয়ে দিল। পরে সে আর্টের কাছে ছুটে গিয়ে ধন্যবাদ জানালো এবং আর্ট তার হাল না ছেড়ে দেওয়ার প্রশংসা করল। ইরিনা আশেপাশে নেই দেখে জিনি তাকে একটি মিস্টার অ্যান্ড মিস বিউটি কন্টেস্টের পোস্টার দেখালো এবং তাকে বলল তার সাথে অংশ নিতে।
আর্ট টহল ডিউটির দোহাই দিয়ে মানা করতে চাইলেও জিনি তাকে বোঝালো যে সেখানে অনেক মানুষের ভিড় হবে, তাই সে ভিড়ের মধ্যে টহল দিতে পারবে। কিছুক্ষণ পরে আর্ট কোনো সন্দেহজনক কার্যকলাপের জন্য ভিড়ের মধ্যে নজরদারি করছিল। তখন সে পরিচিত একজন ছাত্রকে লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এটি স্পেন্সার। সে ভেবেছিল স্পেন্সার হয়তো জিনিকে উত্ত্যক্ত করতে এসেছে, তাই আর্ট দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে দেখতে পায় স্পেন্সার এখন আস্ত এক ল্যান্ড হোয়েল হয়ে গেছে। কৌতূহলবশত আর্ট স্পেন্সারকে জিজ্ঞাসা করে কেন সে এত ক্যালোরি বাড়িয়ে ফেলেছে, এবং জানতে পারে যে অপদার্থ হিসেবে অপমানিত হওয়ার পর সে বিষণ্ণতায় ভুগে ঘর কোনো হয়ে গিয়েছিল। স্পেন্সার আর্টকে আরও বলে যে সে এখানে কেবল আড়ালে বসে সুন্দরীদের দেখে মজা নিতে এসেছে, এবং সে জানত না যে জিনি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জিনিকে মেড পোশাকে মঞ্চে গ্ল্যামার ছড়াতে দেখে স্পেন্সার তার মতো একজন সুন্দরীকে আচ্ছাড়া করার জন্য আফসোস করতে থাকে। সে আর্ডের সাথে শেয়ার করে যে জিনির পরিবার তার পরিবারের সেবা করার দায়িত্বে ছিল, এবং সেই কারণেই তারা সবসময় একসাথে থাকত। তবে জিনি সব কাজে বড্ড কাঁচা ছিল, তাই সে তাকে টাফ লাভ দিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করত। আর্ট বুঝতে পেরে মাথা নাড়ে, এবং স্পেন্সার আরও প্রকাশ করে যে তার বাবা সবসময় তাকে চাকরদের সাথে অবজ্ঞামূলক ব্যবহার করতে চাপ দিতেন, আর সেই সবকিছুর ফলেই সে জিনির সাথে খারাপ ব্যবহার করেছিল। নিজের পেছনের গল্প শেষ করে স্পেন্সার জিনিকে একটি হীরায় পরিণত হতে সাহায্য করার জন্য আর্টকে ধন্যবাদ জানায়। জবাবে আর্ট স্পেন্সারকে বলে নিজের প্রতি এই ঘৃণা ঝেড়ে ফেলতে। স্পেন্সার স্বীকার করে যে নিজের ভুলগুলো শুধরানোর একমাত্র উপায় হল জিনির কাছে ক্ষমা চাওয়া। আর্ট তখন স্পেন্সারকে বলে সে তার কষ্ট বুঝতে পারছে, এবং নিজে ভাবে যে সেও এখনও সোফিকে লিডিয়ার সত্যটা বলেনি। এই আলোচনার পরে আর্ট এবং জিনিকে বিউটি কন্টেস্টের বিজয়ী ঘোষণা করা হয়। আর্ট ট্রফি নিয়ে এমনভাবে ভাব দেখায় যেন সে সত্যিই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পরে জিনি তাকে বলে সে কখনোই ভাবেনি যে সে এই প্রতিযোগিতায় জিতবে। তাই জবাবে আর্ট জিনিকে নিজের প্রতি গর্ববোধ করতে বলে, এবং প্রশংসা করে বলে যে সে একজন চমৎকার নারী, যা শুনে জিনি আবেগে আপ্লুত হয়ে পড়ে। সে তখন আর্টকে বলে যে আর্টের কারণেই হয়তো সে নিজেকে ভালোবাসতে শিখবে। তারা যখন মেড ক্যাফেতে ফিরে আসে, জিনি দেখে তার জন্য সিম্পদের একটা লম্বা লাইন অপেক্ষা করছে। ইরিনা যখন তার হাতে বিজয়ী ট্রফি দেখে, সে এক জেদি বাচ্চার মতো মুখ ফুলিয়ে বলতে থাকে যে সেও কেন বিউটি প্যাজেন্টে অংশ নিতে পারল না। কিছুক্ষণ পরে সোর্ড কিং টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড শুরু হয় অলিভিয়া এবং আর্ডের মধ্যে। অলিভিয়া দ্রুত তার তলোয়ার নিয়ে তেড়ে আসে, এবং আর্ড একটি প্লাজমা দেওয়াল তৈরি করে আক্রমণটি ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করে। তবে সেই শিল্ডটি এত শক্তিশালী ছিল যে এটি অলিভিয়াকে প্লুটো গ্রহে পাঠিয়ে দেওয়ার মতো ছিটকে দেয়, যার ফলে আর্ট ডিসকোয়ালিফাইড হয়ে যায়। পরে ইরিনা এবং জিনি একে অন্যের মুখোমুখি হয়। জিনি ইরিনাকে বলে যে সে কখনোই তার কাছে হারবে না, যে আর্ডের সসেজ একচেটিয়া দখল করতে চায়। বড় বড় কথা বললেও শেষ পর্যন্ত জিনি ইরিনা কাছে হেরে যায়। পরে ইরিনা তাকে বলে যে সেই একমাত্র মেয়ে যার আর্ডের পাশে থাকার যোগ্যতা আছে। কিছুক্ষণ পরে অবশেষে নাটকের সময় আসে। ব্যাকস্টেজে জিনি আর্টকে বলে যে একটি ছোট চরিত্রে অভিনয় করা সত্ত্বেও সে খুব নার্ভাস বোধ করছে। এটি শুনে ইরিনা আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে লিডিয়ার চরিত্রে অভিনয় করছে, যা নাটকের একটি বিশাল অংশ। ইরিনাকে একটা ভাঙা রেকর্ডারের মতো তোতলাতে দেখে আর্ট তাকে আশ্বস্ত করে যে সে শুধু তার সৌন্দর্য দিয়েই দর্শকদের মুগ্ধ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার রিজ কাজ করে না, যা দেখে আর্ট বুঝতে পারে তারা বড় বিপদে আছে। এদিকে সোফি ইরিনার মধ্যে কিছু লিডিয়ার ছায়া দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু নাটকের স্বার্থে নিজেকে সামলে নেয়। অবশেষে যখন নাটকের সময় হয়, আর্ট নিজের চরিত্র অর্থাৎ মহান ডেমান লর্ড ভারবাটোসের ভূমিকায় অভিনয় করে, কিন্তু প্রতিটি সংলাপে সে মনে মনে খুব বিরক্ত হচ্ছিল। অভিনয়ের মাঝখানে আর্টের সেই আসল মিশনের কথা মনে পড়ল, যা সত্যিই ঘটেছিল। সে লিডিয়াকে নিয়ে অশুভ দেবতার দুর্গের দিকে মার্চ করতে যাচ্ছিল, যখন সোফি জেদ ধরেছিল যে সেও সাথে আসবে, কিন্তু লিডিয়া রেগে গিয়ে তাকে পিছিয়ে থাকতে বলেছিল, যা সোফিকে লজ্জিত করেছিল। হঠাৎ অশুভ দেবতা আবির্ভূত হয় এবং ভারবাটোস এবং তার কমরেডদের বলে রাতটি উপভোগ করে নিতে, কারণ আগামীকাল তারা সবাই মারা যাবে। সেই রাতে ভারবাটোস যখন বিশ্রাম নিচ্ছিল, সোফি তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে সেও কি তাকে অপদার্থ মনে করে। সে ব্যাখ্যা করে যে সে শক্তিশালী হবার জন্য কত পরিশ্রম করা সত্ত্বেও লিডিয়া সবসময় তাকে মিশন থেকে বাদ রাখে। ভারবাটস তখন সোফিকে আশ্বস্ত করে যে তার বোন কেবল তাকে বিপদমুক্ত রাখতে চায়, কারণ লিডিয়া তার উত্তরাধিকার সোফির জন্য রেখে যেতে চায়। হতবাক হওয়া সত্ত্বেও সোফি জেদ ধরে যে সে তার বড় বোনকে সাহায্য করতে চায়।
তাই ভার্বাটস তাকে যা ইচ্ছা তাই করতে অনুমতি দেয় এবং কথা দেয় যে সে সব কিছুর দায়িত্বভার নিজে নেবে। সোফি আনন্দে তাকে জড়িয়ে ধরে, কিন্তু মনে মনে ভার্বাটস চিন্তিত ছিল যে সোফির কিছু হয়ে গেলে লিডিয়া তাকে কাঁচা খেয়ে ফেলবে। যাই হোক, পরের দিন সকালে অশুভ দেবতা তার তলোয়ার ডিমাইস আর্গাস কোষমুক্ত করল এবং ভার্বাটসকে বলল সে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু সে এক পা এগোতেই তার মুখের সামনে একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হল, যা অন্য সব ল্যান্ডমাইনকেও সক্রিয় করে দিল এবং তার পুরো বাহিনীকে ধ্বংস করে দিল। বিস্ফোরণটি অশুভ দেবতাকে খতম করতে না পারলেও লিডিয়ার তলোয়ার সেই কাজটি ঠিকই করে দিল। ভার্বাটস যুদ্ধে জয়ী হওয়ার পর সোফি প্রকাশ করল যে সেই সব ফাঁদ পেতেছিল। যখন সে বিজয় উদযাপন করছিল, ভার্বাটস তাকে বাকি ফাঁদগুলো নিষ্ক্রিয় করতে বলল, কিন্তু সোফি খুব সাধারণভাবেই জানালো যে সে বাকি ফাঁদগুলোর অবস্থান জানে না, যার ফলে সে একটি ঘুষি খেল। যখন ভার্বাটস এবং তার দল ঘাঁটিতে ফিরছিল, সিলফি তাকে বোকা বানানোর জন্য কাঁদতে লাগল, কিন্তু ভার্বাটস তাকে বলল তার খুশি হওয়া উচিত যে সে তাকে অলিভিয়ার ট্রেনিং ক্যাম্পে পাঠাচ্ছে না। ঠিক তখনই লিডিয়া ভার্বাটসকে শান্ত হতে বলল, কারণ সোফির কারণেই সবাই যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছে। সোফি অবাক হল যে তার বোন তার পক্ষ নিচ্ছে। তারপর লিডিয়া তার উপর আগে চিৎকার করার জন্য ক্ষমা চাইল। বর্তমানে আর্ট এবং তার টিম নাটকটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানায়। অন্যদিকে সোফি লিডিয়ার শোকে আরও বেশি বিষণ্ণ হয়ে পড়ে। হঠাৎ সে লিডিয়ার মতো সাদা চুলের এক মহিলাকে লক্ষ্য করে এবং তার পিছু দৌড়ায়। এদিকে আর্ট ইনাকে বলে যে আগামীকাল স্কুল ইভেন্টের শেষ দিন, যা শুনে ইনা অবাক হয়ে ভাবে যে লার্স আল গুল কেন এখনও কোনো পদক্ষেপ নেয়নি। প্রায় একই সময়ে সোফি আবিষ্কার করল যে মহিলাটিকে সে লিডিয়া ভেবেছিল সে কেবল সাদা চুলের এক সুন্দরী মাত্র। ঠিক তখনই সেই মুখোশধারী লোক সোফিকে অভিবাদন জানায় এবং তাকে তার সাথে আসতে বলে। কয়েক ঘন্টা পর জিনি এবং আর্ট সোফির আসার জন্য অপেক্ষা করছিল। যখন জিনি উল্লেখ করল যে নাটক শেষ হওয়ার পর থেকেই সিলফি অদ্ভুত আচরণ করছে, আর্ট যখন ভাবছিল সিলফিকে কোন বিষয় বিরক্ত করছে, জিনি ধরে নিল যে হয়তো সে আর্টের প্রেমে পড়েছে। ঠিক তখনই সিলফি হাজির হল এবং নিষ্পৃহভাবে আর্টকে বলল ইনার সাথে তার ম্যাচের পর যেন সে শোর্ট কিং গাছের নিচে আসে। সে রাজি হল। পরে এরিনাতে সোফি ইনাকে মাত্র একটি আঘাতেই হারিয়ে দিল, যা সবাইকে অবাক করে দিয়েছিল। সে রাতে সোফি গাছের নিচে অপেক্ষা করছিল, আর এদিকে ইরিনা এবং জিনি ঝোপের আড়ালে লুকিয়েছিল, কারণ তারা ভেবেছিল সোফি হয়তো আর্টকে প্রপোজ করতে যাচ্ছে। কিছুক্ষণ পর আর্ট সেখানে পৌঁছলে সোফি সরাসরি মূল কথায় চলে আসে এবং আর্টকে বলে যে সে তাকে ডিলিট করে দিতে চায়। সে কথাটি বলার সাথে সাথে তার হাতের পবিত্র তলোয়ার ভোল্ড গালগুলাস জলজল করতে শুরু করে পুরো গাছটিকে আলোকিত করে দেয় এবং আর্ট বুঝতে পারে এটি কোনো সাধারণ নকল তলোয়ার নয়। সিলফি তখন প্রকাশ করে যে তার বোনের সেই তলোয়ারটি এই গাছের গভীরে সমাহিত ছিল। এরপর আর্টকে জানানোর পর সে ডিমাইস আর্গাস তলব করে। দুটি তলোয়ার একত্রিত করে সিলফি আর্টের ওপর ঝাঁপিয়ে পড়ে। লড়াই চলাকালীন আর্ট বুঝতে পারে যে সিলফি অস্বাভাবিক আচরণ করছে এবং সে ভাবে কেউ হয়তো তাকে ব্রেইন ওয়াশ করেছে। একই সময়ে সেই মুখোশধারী লোকটি লড়াইটি দেখছিল এবং তার একটি ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যখন সিলফি তার মুখোমুখি হয়ে বলেছিল যে সে বিশ্বাস করে না আর্ডি ডেমান লর্ড। এতে সে রেগে গিয়েছিল, তাই সে সোফিকে অতীতের একটা ঝলক দেখিয়েছিল যেখানে ভার্বাটস লিডিয়াকে খতম করে। সেটি দেখার পর সোফি মানসিকভাবে ভেঙে পড়ে এবং মুখোশধারী লোকটি সোফিকে বলে তার একমাত্র লক্ষ্য হল লিডিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। বর্তমানে সোফি আর্টকে আঘাত করে এবং ভাবে যে সে সফলভাবে তার বোনের প্রতিশোধ নিয়েছে। তবে ভালো বোধ করার বদলে সে রেগে ওঠে এবং পুরো পৃথিবী ধ্বংস করার সংকল্প করে। হঠাৎ ইনোরিয়া এবং জিনি সেখানে পৌঁছায় এবং সোফিকে পাগল হওয়া থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে সহজেই তাদের দুজনকে কোপকাত করে দেয়। কিছুক্ষণ পর আর্ট ভার্বাটস রূপে আবির্ভূত হয়, যা সোফিকে আরও ক্ষিপ্ত করে তোলে। তাই সে আর্টকে এপাশ ওপাশ থেকে আক্রমণ করতে শুরু করে। প্রত্যাকার ব্যবস্থা হিসেবে আর্ট তার ওপর ক্যান্সেলেশন ম্যাজিক প্রয়োগ করে, কিন্তু তাতেও তার মাইন্ড কন্ট্রোল ভাঙল না। শেষ পর্যন্ত আর্ট সিলফিকে ডিলিট করার প্রস্তুতি নেয়, কারণ সে চায় না সিলফি একজন খুনি হিসাবে পরিচিত হোক, বরং সে তাকে একজন মহান যোদ্ধা হিসাবে মনে রাখতে চায়। তখনই হঠাৎ সিলফি আর্টের শরীরের ভেতর থেকে লিডিয়ার কণ্ঠস্বর শুনতে পায়। সে থমকে দাঁড়াতেই মুখোশধারী লোকটি আবির্ভূত হয় এবং তাকে অপদার্থ বলে লাথি মেরে সরিয়ে দেয়। আর্ট সাথে সাথে বুঝে যায় যে সেই সিলফিকে ব্রেইন ওয়াশ করেছে, তাই সে তাকে জিজ্ঞেস করে সে কি চায়। তাকে উত্তর দেওয়ার বদলে লোকটি সিলফিকে ধরে ঘোষণা করে যে সে রাজকীয় রাজধানী ধ্বংস করতে যাচ্ছে। সে যখনই ডিমাইস আর্গাসের শক্তি সক্রিয় করতে গেল, সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। আর্ট তখন ওই মূর্খকে বলল যে পবিত্র তলোয়ার নিজেই তার মালিক বেছে নেয় এবং তাকে শেষ করে দিয়ে দেখায় কিভাবে তলোয়ার ব্যবহার করতে হয়। তবে ধুলোবালি থেতো যাওয়ার পর যখন কেবল ওই দুষ্ট লোকটির মুখোশ অবশিষ্ট ছিল, আর্ট ভাবল এই লড়াইকে শেষ মনে করা হবে বোকামি। সে যখন সিলফিকে পরীক্ষা করতে গেল, ঠিক তখনই লিডিয়ার আত্মা আবির্ভূত হয় এবং সোফিকে বলে সে যেন আর্টকে দোষ না দেয়।
এবং যতক্ষণ না তাদের আবার দেখা হচ্ছে ততক্ষণ যেন সে বেঁচে থাকে। কয়েকদিন পর আর্ড এবং তার বন্ধুরা একটি ফিল্ড ট্রিপে বের হল। যাত্রাপথে সে জিনি এবং ইরিনার সাথে ইউনো খেলছিল এবং গেমে বারবার হেরে গিয়ে জিনি বেশ হইচই করছিল। হঠাৎ ঘোড়ার গাড়িটি থেমে গেল এবং আর্ড এবং তার সুন্দরী ভক্তরা ছাড়া বাকি সবকিছু সময়ের ফ্রেমে আটকে গেল। আর্ড যখন বোঝার চেষ্টা করছিল কি হয়েছে, সে সরাসরি একটি শূন্য স্থানে পড়ে যায় এবং জিনি এবং ইরিনা সরাসরি তার শরীরের ওপর ল্যান্ড করে। তারা যখন বোঝার চেষ্টা করছিল ঠিক কি ঘটল, এক মেয়ে তাদের স্বাগত জানায় এবং তাদের মনোনীত ব্যক্তি বলে সম্বোধন করে। আর্ড সাথে সাথে তাকে জিজ্ঞেস করে সে কোনো ডেমন কিনা, আর মেয়েটি তার পিছনে আবির্ভূত হয়ে জানায় যে সে একজন ভগবান, যা শুনে তারা ঘাবড়ে যায়। আর্ড তাকে জিজ্ঞেস করে সে কি চায় এবং মেয়েটি ব্যাখ্যা করে যে একটি প্রাণী তাদের বিশ্বকে আক্রমণ করতে যাচ্ছে, তাই সে চায় তারা ওই প্রাণীটিকে পরাজিত করুক। আর্ড কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তাদের একটি অদ্ভুত জায়গায় টেলিপোর্ট করে দেয়, যা আর্ড বুঝতে পারে আজকার কোনো জায়গা। কৌতূহলবশত জিনি আর্ডকে জিজ্ঞেস করে সে এটা কিভাবে জানে। সে তাদের আকাশের দিকে তাকাতে বলে এবং তারা আকাশে দুটি চাঁদ দেখতে পায়। সে ব্যাখ্যা করে যে প্রাচীনকালে পৃথিবীতে দুটি চাঁদ ছিল, যতক্ষণ না একটি বিশেষ ঘটনায় একটি চাঁদ হারিয়ে যায়। সে আরও যোগ করে যে তারা এখন ভার্দিয়া সাম্রাজ্যে আছে, যে দেশ একসময় ডেমন লর্ড ভার্ভাটোস শাসন করত। সে হিসাবে ডেমন লর্ড এখন নিশ্চয়ই বেঁচে আছে। মেয়েরা যখন এই খবরে হতবাক, আর্ট তাদের বলল এই প্রাণীটিকে হারাতে এবং নিজেদের সময়ে ফিরে যেতে তাদের ভার্ভাটোসের সাথে সাক্ষাৎ করতে হবে। যিনি যখন আর্টকে এত বুদ্ধিমান হওয়ার জন্য প্রশংসা করছিল, ইরিনা মন খারাপ করে তার শরীর দিয়ে আর্টকে চেপে ধরল জিনিকে এটা বোঝাতে যে সেই এখনও আর্টের ১ নম্বর সঙ্গী। হঠাৎ তারা দেখল একটি মেয়ে একটি বিশাল পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে, যা দেখে ইরিনা খুব ঘৃণা পেল। আর্ট জানালো যে তারা যা দেখছে তা হল ডেথ স্টিঙ্গার, আর এটি শুনে জিনি অবাক হল, কারণ তাদের সময়ে এই পোকাটি অনেক ছোট এবং নিরীহ ছিল। ইতিমধ্যে আর্ট তার হিরোগিরি দেখিয়ে ডেথ স্টিঙ্গারটিকে উড়িয়ে দিল। সেই বিস্ফোরণের তীব্রতা দেখে অলিভিয়া আর্ডের কাছে এলো এবং তার শক্তির প্রশংসা করল। তাদের ইন্সট্রাক্টরকে দেখে মেয়েরা অলিভিয়াকে পুরনো বন্ধুর মতো করে ডাকল, যা অলিভিয়াকে অবাক করল। সে তাদের জিজ্ঞেস করল তারা আগে কখনো দেখা করেছে কিনা। আর্ট দ্রুত পরিস্থিতি সামলে অলিভিয়াকে বলল তার কতটা শক্তিশালী সবাই জানে, আর সেই কারণেই মেয়েরা তাকে বিটিএসের জাংকুকের মতো করে ডাকছে। প্রশংসার কোনো উত্তর না দিয়ে অলিভিয়া একটি শক্তিশালী হাওয়া বইয়ে দিল, যা ইনা এবং জিনিকে তাময়িক কোমায় পাঠিয়ে দিল, কিন্তু আর্ট অবিচল থাকল, যা অলিভিয়াকে আরও মুগ্ধ করল। কয়েক ঘন্টা পর তারা শহরে পৌঁছল এবং মেয়েরা বুঝতে পারল তারা আসলে রোমান সভ্যতার মতো একটি জায়গায় এসেছে। তাদের প্রতিক্রিয়া দেখে অলিভিয়া জিজ্ঞেস করল তারা অন্য দেশের কিনা। সে কিছু সন্দেহ করার আগেই আর্ট তাকে বলল তারা অন্য অঞ্চলের। এরপর অলিভিয়া আর্টকে তাদের বাহিনীতে যোগদান করতে বলল, কারণ তারা মহাকাশ থেকে আসা আউটার ওয়ান্স নামের আক্রান্তদের দ্বারা আক্রান্ত হচ্ছে। যেহেতু তারা মানবজাতির বিরুদ্ধে লড়াই করার জন্য দানব তৈরি করেছে, তাই অলিভিয়াদের সৈন্য সংখ্যা অনেক কমে গেছে। ভাগ্যক্রমে তাদের ভার্ভাটোস আছে, যিনি মানবজাতিকে ম্যাজিকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আর সেই কারণেই তারা আউটার ওয়ান্স এবং দানবদের বিরুদ্ধে লড়াই করতে পারছে। অলিভিয়ার কথা আর্ট ধৈর্য সহকারে শুনল, যখন সে তাকে বলছিল যে তাদের বাহিনীতে আর্টের মতো দক্ষ লোকের প্রয়োজন। তবে আর্ট জানত অলিভিয়ার আমন্ত্রণের আসল কারণ হল সে আর্টের মতো দক্ষ কাউকে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দিতে চায় না। তাই সে তাকে দুটি শর্ত দিল। প্রথমত, সে ইনা এবং জিনিকে তার সাথে রাখতে চায়, এবং দ্বিতীয়ত, তারা লেডি ভার্ডার অধীনে তালিকাভুক্ত হতে চায়। তার শেষ অনুরোধটি অলিভিয়াকে অবাক করল এবং আর্টকে বলল আর্টের মতো শক্তিশালী মানুষের লজিস্টিক বিভাগে প্রতিভা নষ্ট করা উচিত নয়। তবে আর্ট তাকে বলল যে তারা অঙ্কর ও ম্যাজিক ছাত্র, তাই তাদের ভার্ডার বাহিনীতে থাকা উচিত, কারণ তার স্কোয়াডে মৃত্যুর হার কম। অলিভিয়া হতাশায় দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু আর্টকে কথা দিল যে সে এটার ব্যবস্থা করবে। কয়েক ঘন্টা পর আর্ট এবং তার মেয়েরা ভার্ডার রিসার্চ সেন্টারে পৌঁছল। ইরিনা এবং জিনি যখন নার্ভাস ছিল, আর্ট মনে মনে ভাবল এই যুগে ভার্ডার সাথে থাকাটাই সবচেয়ে নিরাপদ বাজি। হঠাৎ রিসার্চ সেন্টারটি উড়ে গিয়ে বিস্ফোরিত হল, যা ইরিনা এবং জিনিকে চমকে দিলেও আর্ট নির্বিকার থাকল, কারণ সে জানত খারাপ কিছু আসা এখনও বাকি। কিছুক্ষণ পর ভার্ডি আবির্ভূত হল এবং তাদের জিজ্ঞেস করল তারা সেই চমৎকার বিস্ফোরণটি দেখেছে কিনা। হাসি দেখে আর্ট বুঝতে পারে তার কপালে দুঃখ আছে। যেহেতু মেয়েরা আগে কেবল ভার্ডির পুরনো পোর্ট্রেট দেখেছিল, যেখানে তাকে অনেক পরিণত লাগত, তাই তারা প্রথমে তাকে চিনতে পারেনি যতক্ষণ না সে নিজের পরিচয় দেয়। তাকে একটি ললি হিসেবে দেখে মেয়েরা চরম ধাক্কা খায়। কিছুক্ষণ পর ভার্ডা জাদু বলে তার রিসার্চ সেন্টারটি মেরামত করে এবং তাদের ভেতরে আসার আমন্ত্রণ জানায়। এরপর ভার্ডা আর্টকে জিজ্ঞেস করে তাদের বাহিনীতে যোগ দেওয়ার আসল কারণ কি, যেহেতু তার স্কোয়াডে সচরাচর কেউ যোগ দেয় না। আর্ট সবকিছু খুলে বলে এবং জানায় যে তারা ভবিষ্যৎ থেকে এসেছে, যা শুনে ভার্ডা বেশ উত্তেজিত হয়ে পড়ে। সে আর্টকে কথা দেয় যে সে তাদের নিজেদের সময় ফিরে যেতে সাহায্য করবে।
তাদের কথা শেষ হওয়ার আগেই সোফি দরজায় নক করে এবং ভার্ডিকে ধাওয়া করতে শুরু করে। যখন সোফি তাকে ধরতে ব্যর্থ হয় তখন সে তার বোনের সাহায্য চায়। কিছুক্ষণ পরই লিডিয়া আবির্ভূত হয়, যাকে দেখে মেয়েরা একদম ফ্যান গার্ল হয়ে যায়, কারণ ইতিহাস লিডিয়াকে একজন বিশ্ব সেরা যোদ্ধা হিসেবে মনে রেখেছে। তবে তাদের সেই ভুল ধারণা জলদি ভেঙে যায় যখন লিডিয়া ভার্ডিকে ধরে আপনার দাদা যেভাবে আপনার দাদিকে গালাগালি করত সেভাবে বকাঝকা শুরু করে। সে যখন ভার্ডির কাছে আরও ব্যাকআপ সৈন্য চায়, ভার্ডি তাকে তার নতুন রিক্রুটদের ব্যবহার করতে বলে। লিডিয়ার নজর যখন জিনির সুঠাম দেহর উপর পড়ে, তার মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং সে সাথে সাথে জিনিকে তার ভিলাতে একটি পাজামা পার্টিতে দামন্ত দেয়। জিনিকে আতঙ্কিত হতে দেখে আর্ড মাঝখানে ঢুকে লিডিয়াকে সরিয়ে দেয়, যা তাকে খেপিয়ে দেয় এবং সে আর্ডকে বাইরে লড়াইয়ের আহ্বান জানায়। কিছুক্ষণ পরই তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যখন আর্ড নিয়ম মেনে লড়াই করছিল, লিডিয়া তার চোখে বালু ছুঁড়ে মেরে তাকে অন্ধ করে দেয়। আর্ডের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ায় লিডিয়া তাকে কোষে কয়েকটা ঘুষি মারে। আর্ড দ্রুত উঠে দাঁড়ায় এবং লিডিয়াকে পিটিয়ে ঠান্ডা করে দেয়। ঘণ্টার পর ঘণ্টা লড়াইয়ের পর তারা দুজনেই ফোলা মুখ নিয়ে মাটিতে শুয়ে থাকে যতক্ষণ না আর্ট সেখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। হঠাৎ লিডিয়া আর্টকে বলে রাজ্য রক্ষা করার জন্য তার শক্তির প্রয়োজন, যা আর্টকে অবাক করে দেয়, কারণ লিডিয়া ছিল তার পুরনো জীবনের সেরা বন্ধু। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে লিডিয়াকে বলে তার জন্য বারবাটোসের সাথে মিটিংয়ের ব্যবস্থা করতে, কিন্তু সে জানায় যে তাকে আগে কিছু করে দেখাতে হবে, কারণ বারবাটোস সহজে কাউকে এমন সুযোগ দেয় না। আর্ট জানে লিডিয়া ঠিক কথাই বলছে, তাই সে নিজের প্রচেষ্টায় বারবাটোসের বিশ্বাস অর্জন করতে রাজি হয়। কয়েক ঘন্টা পর লিডিয়া আর্ট এবং তার বন্ধুদের তার ভিলাতে থাকার জন্য নিয়ে আসে, শুধুমাত্র জিনিকে আদর করার সুযোগ পাওয়ার জন্যে। কিছুক্ষণ পর লিডিয়ার পরিচারিকা লাতিমা এসে আর্টকে বলে এই ভিলাটিকে তার বন্ধুর বাড়ির মতো মনে করতে। সে চলে যাওয়ার পর আর্টের মনে অপরাধ বোধ জাগে যে সে তার আগের জীবনে লিডিয়ার সাথে অনেক অন্যায় করেছিল। কয়েকদিন পর আর্ট এবং তার বন্ধুরা ডেমন লর্ড বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে নামে। মেয়েরা যখন যুদ্ধে মারা যাওয়ার ভয়ে দুশ্চিন্তা করছিল, আর্ট তাদের আশ্বস্ত করে যে তারা নিরাপদ। যেহেতু সেই যুদ্ধগুলো আগেও দেখেছে, আর্টের মনে পড়ে কিভাবে লিডিয়া এবং ভার্ডির বাহিনী ডেমনদের তৈরি করা দুর্গগুলো ধ্বংস করেছিল। কিছুক্ষণ পরেই যুদ্ধ শুরু হয়। লিডিয়া যখন শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর্ট এবং তার মেয়েরা পেছনে থেকে চিকিৎসকদের সাহায্য করতে থাকে। হঠাৎ শত্রু কমান্ডার বুলগান যুদ্ধের পেছনের অংশে হাজির হয় এবং ইলেকট্রিক শক দিয়ে সব চিকিৎসকদের ধরাশায়ী করে ফেলে। আর্ট বুঝতে পারে বুলগান তাদের সাপ্লাই নষ্ট করার চেষ্টা করছে। ভয় পাওয়ার বদলে আর্ট এটিকে একটি নিজেকে প্রমাণ করার সুযোগ এবং বারবাটোসকে দেখার সুযোগ হিসেবে গ্রহণ করে। ফ্রন্ট লাইনে সোফি শত্রু দুর্গে অনুপ্রবেশ করতে সক্ষম হয়, কিন্তু লিডিয়া বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে, কারণ এখনও কোনো উচ্চপদস্থ শত্রু তাদের সামনে আসেনি। হঠাৎ একজন সৈনিক এসে লিডিয়াকে পেছনের সারির ঘটনার কথা বলে। যখন বুলগান এগিয়ে আসছিল, লিডিয়া এবং সোফি পৌঁছানোর আগেই আর্ট তাকে একদম ঝলসে দেওয়া স্ট্যাকে মতো ফ্রাই করে ফেলে। এটি দেখে অবাক হয়ে লিডিয়া জিজ্ঞেস করে কি হয়েছে। আর্ট জানায় যে সে ওই দুর্বল লোকটাকে খতম করে দিয়েছে, যা শুনে লিডিয়া হাসতে থাকে, কারণ বুলগান আদের বাহিনীর জন্যে এক মূর্তিমান আতঙ্ক ছিল। যেহেতু বুলগানকে হারানো একটি বিশাল কৃতিত্ব, লিডিয়া আর্টকে বলে সে এখন বারবাটোসের সাথে দেখা করতে পারে। পরের দিন আর্ট এবং মেয়েরা ঘোড়ার বাড়িতে করে ক্যাসেল মিলেনিয়ামের দিকে রওনা দেয় এবং রাজপ্রাসাদটি দেখে মেয়েরা মুগ্ধ হয়ে যায়। সব প্রশংসা শুনে আর্ট মনে মনে খুশি হয়, যতক্ষণ না সোফি অভদ্রভাবে বলে যে প্রাসাদটি আহামরি কিছু রয়, যা আর্টকে খেপিয়ে দেয়। দরবারে ঢোকার আগে আর্ট ভাবছিল একজন উচ্চপদস্থ শত্রু কমান্ডারকে হারানোর জন্যে বারবাটোস তাকে সন্দেহ করবে কিনা। ঠিক তখনই একটি আগুনের গোলা তার লক্ষ্যে আসে। দ্রুত ব্যবস্থা নিয়ে আর্ট একটি প্লাজমা ব্যারিয়ার তৈরি করে নিজেকে এবং তার সঙ্গীদের রক্ষা করে। ধোঁয়া সরে গেলে বারবাটোসের অন্যতম জেনারেল স্যার আলবার্টো এই আক্রমণ প্রতিহত করার জন্যে আর্টের প্রশংসা করেন। লিডিয়া তখন নতুন রিক্রুটদের ভয় দেখানোর জন্যে আলবার্টোকে বকাঝকা দেয় এবং তাকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। ঠিক তখনই একটি কণ্ঠস্বর তাদের জিজ্ঞেস করে তারা কেন সবসময় ঝামেলা পাকায়। কিছুক্ষণ পরই বারবাটোস এক স্বর্গীয় আলোয় আবির্ভূত হয়, যা দেখে ইনরেয়া এবং জিনির হাঁটু কাঁপতে শুরু করে। বারবাটোস তখন আলবার্টোকে বলে সে একটি গোপন মিটিং ডেকেছিল, কারণ সে নতুন রিক্রুটদের আলবার্টোর আক্রোশ থেকে বাঁচাতে চেয়েছিল। তাকে চলে যাওয়ার আদেশ দেওয়ার পর বারবাটোস মেয়েদের দিকে তাকায়, যা দেখে তারা উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকে। আর্ট নিজেকেই হিংসে না করতে পারল যে সে নিজে কোনো স্পর্শ ছাড়াই দুজন সুন্দরীকে এভাবে চিৎকার করাতে পারছে। এর কিছুক্ষণ পরই আর্ট নিজেকে রাজদরবারে আবিষ্কার করে, যেখানে বারবাটোস সিংহাসনে বসে আছে আর তার সেবকেরা তাকে বিভিন্ন বিষয় নিয়ে বিরক্ত করছে। এটি দেখে জিনি এবং ইরিনা ফিসফিস করে বলতে থাকে ডেমন লর্ড কত কুল, যা বারবাটোসের কানে যায়। তাই সে তাদের জিজ্ঞেস করে তারা কাকে ডেমন লর্ড বলে ডাকছে। এটি আর্টকে অবাক করে দেয়, কারণ তার জানা মতে এই সময় সে ইতিমধ্যেই ডেমন লর্ড হিসেবে পরিচিত ছিল।
ভার্বাটোসও নিজেও সমানভাবে বিভ্রান্ত হয়ে বলে যে ইতিমধ্যে একজন ডেমন লর্ড আছে এবং সে অবাক হচ্ছে তাকে কেন একই উপাধি দেওয়া হলো। আর্ট দ্রুত ক্ষমা চেয়ে নেয় এবং ভার্বাটোসকে বলে যে তারা হয়তো ভুল করে মুখ ফসকে বলে ফেলেছে। যেহেতু আর্ট সবকিছু নিয়ে চরম বিভ্রান্তিতে ছিল, সে সবকিছু ভার্ডাকে জানায়। ভার্ডা অনুমান করে যে কেউ হয়তো ইতিহাস পরিবর্তন করে দিয়েছে, যার ফলে এখন একজনের বদলে দুজন ডেমন লর্ড আছে। এটি আর্টকে মনে করিয়ে দেয় যে সেই স্বঘোষিত ভগবানও একই কথা বলেছিল, যে একটি প্রাণী বিশ্বের স্বাভাবিক নিয়ম নষ্ট করার চেষ্টা করছে। কিছুক্ষণ চিন্তা করার পর আর্ট তাদের বলে যে তাদের দ্বিতীয় ডেমন লর্ডকে পরাজিত করতে হবে এবং সেটি হয়তো তাদের নিজেদের সময় ফিরে যেতে সাহায্য করবে। তার চিন্তাভাবনা দেখে জিনি এতটাই মুগ্ধ হয় যে সে আর্টকে বলে আজ রাতে সে তার সাথে অন্তরঙ্গ হতে পারে। স্বাভাবিকভাবেই ইরিনা দ্বিতীয় হতে চায় না, তাই সে আর্টকে বলে তাদের ভার্বাটোসের সাহায্য চাওয়া উচিত। তবে ভার্ডা জানায় যে ভার্বাটোস তাদের সাহায্য করতে পারবে না এবং ফাঁস করে দেয় যে এই নতুন ডেমন লর্ড ৩ বছর আগে আবির্ভূত হয়েছে এবং সে আউটার ওয়ান্স এবং ভার্বাটোসের এলাকাগুলো দখল করতে শুরু করেছে। ভার্ডা যখন আরও যোগ করে যে ভার্বাটোস ওই ডেমন লর্ডকে হারাতে পারেনি, তখন আর্ট বুঝতে পারে যে এই নতুন হুমকির সামনে তার নিজের শক্তি হয়তো তুচ্ছ। যেহেতু তারা বেশ বিপাকে পড়েছে, জিনি পরামর্শ দেয় যে আর্ট যেন ভার্বাটোসের কাছে পুরো সত্যটা প্রকাশ করে। কিন্তু আইডিয়াটি পছন্দ হওয়া সত্ত্বেও আর্ট তাকে বলে যে তারা এখনও ভার্বাটোসের সেই বিশ্বাস অর্জন করেনি যে তার কাছে কোনো আবদার করবে, যার মানে হল তাদের আরও বড় কোনো কৃতিত্ব অর্জন করতে হবে। ভাগ্যক্রমের সুযোগটি দ্রুত চলে আসে যখন লিডিয়া দরজায় ধাক্কা দিয়ে ঢুকে আর্টকে জরুরিভাবে তার সাথে ফ্রন্ট লাইনে আসতে বলে। আর্ট দ্রুত রাজি হয়ে যায়, যা লিডিয়াকে অবাক করে দেয় এবং পরে যাওয়ার পথে সে তাকে জিজ্ঞেস করে যে সে কেন এত দ্রুত রাজি হল। আর্ট উত্তর দিতে ইতস্তত করে, আর সোফি ভাবে সে হয়তো তার কাছ থেকে আবারও সব কৃতিত্ব ছিনিয়ে নিতে চায়। ওই পিচ্ছিকে পাত্তা না দিয়ে লিডিয়া আর্টকে বলে এটি একটি ভালো সিদ্ধান্ত ছিল যে সে ইরিনা এবং জিনিকে পেছনে রেখে দিয়েছে, কারণ তারা এখন অভিশপ্ত রাজা মাভিলাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছে। নামটা শোনার সাথে সাথে আর্টের চোখ আতঙ্কে বড় হয়ে যায় এবং সোফি দ্রুত তার প্রতিক্রিয়া লক্ষ্য করে আর্টকে বলে তার ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ মাভিলাস হল অন্যতম আর্চ ডেমন। সে আর্টকে এই বিষয়টি মনে রাখতে বলে, কিন্তু আর্ট মনে মনে ভাবে সে তাকে কিভাবে ভুলবে যার কারণে লিডিয়া মারা গিয়েছিল। ১ ঘন্টা পর যুদ্ধ শুরু হয় এবং আর্ট দ্রুত প্রাসাদের পাহারায় থাকা কঙ্কাল বাহিনী ধ্বংস করে দেয়। এটি দেখে লিডিয়া তাকে বলে যে সে বড্ড বেশি উত্তেজিত এবং তাকে কোনো বোকামি না করার সতর্ক করে, কিন্তু আর্ট ইতিমধ্যে নিজেকে কথা দিয়েছে যে সে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেবে না। তারা ভেতরে ঢোকার আগেই প্রাসাদটি হঠাৎ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে, যা সবাইকে অবাক করে দেয়। ভেতরে ছুটে যাওয়ার পর তারা দেখে কেউ একজন মাভিলাসের শিরচ্ছেদ করেছে এবং বর্ম পরিহিত এক ব্যক্তি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আর্ট দ্রুত তার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে সে কে, আর লোকটি প্রকাশ করে যে সেই হল ডেমন লর্ড, হিংসার এক দানব এবং বিশ্বের শত্রু। এই অত্যন্ত লেম পরিচয়ের পর ডেমন লর্ড আর্ট এবং তার দলকে বলে ভার্বাটোসকে গিয়ে জানাতে যে সে তাদের সব এলাকা কেড়ে নেবে এবং তার যদি কোনো সমস্যা থাকে তাহলে সে তার সাথে লড়াই করতে আসে। পরের দিন ভার্বাটোস ডেমন লর্ড এবং তার যুদ্ধ ঘোষণার বিষয় নিয়ে আলোচনার জন্য সভা ডাকে, কিন্তু তখন কয়েকজন অভিজাত ব্যক্তি আর্ট এবং তার বন্ধুদের উপস্থিতির সমালোচনা করেন। ভার্বাটোস দ্রুত তাদের মুখ বন্ধ করে দেয়, এই বলে যে আর্টের কৃতিত্বগুলো উপেক্ষা করা যায় না, আর সেই কারণেই সে এই সভায় থাকার যোগ্য। মূল বিষয় ফিরে এসে ভার্বাটোস সভাকে জানায় যে সে তার পুরো শক্তি দিয়ে ডেমন লর্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। এতে লিজা জিজ্ঞেস করে সে কি 4 হেভেনলি কিংসকে মোতায়েন করবে কিনা। ভার্বাটোস তখন প্রকাশ করে যে সে নিজেই যুদ্ধক্ষেত্রে নামবে, যা আলভার্টো এবং লিডিয়াকে দারুণভাবে উত্তেজিত করে তোলে, কারণ তারা তাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করতে মরিয়া হয়েছিল। যাই হোক, কাউন্সিল সদস্যরা ভার্বাটসকে তার সিদ্ধান্ত থেকে বিরত করার চেষ্টা করে, কিন্তু সেই তাদের আশ্বস্ত করে যে সে মাত্র ১ দিনের মধ্যে এই যুদ্ধ শেষ করে দেবে। এটি শুনে আর্ট চমকে যায় এবং সে তাকে জিজ্ঞেস করে যে এমন এক শত্রুর বিরুদ্ধে সে কি করার পরিকল্পনা করছে যে নিজেকে অমর বলে দাবি করে। ভার্বাটস তাকে বলে এটি একটি গোপন বিষয় এবং ঘোষণা করে যে যুদ্ধের প্রস্তুতির জন্য তাদের কাছে ৩ দিন সময় আছে। তাদের একমাত্র আদেশ হল শত্রুর দুর্গ ধ্বংস করা। সেদিন পরে আর্ট অনুমান করে যে ইতিহাস নিশ্চয়ই বদলে গেছে, কারণ যাদের মারা যাওয়ার কথা ছিল তারা এখনও বেঁচে আছে। ঠিক যখন সে ভাবছিল কিভাবে ইতিহাসের এই ক্রম ঠিক করা যায়, তখনই ডেমন লর্ড হঠাৎ আবির্ভূত হয় এবং আর্টকে বলে যে সে যদি এই পরিবর্তনগুলো ঠিক করতে চায় তবে লিডিয়াকেও সেই একই দুর্ভাগ্যজনক পরিণতির মুখোমুখি হতে হবে। আর্ট বোকা সাজার ভান করে এমন ভাব দেখায় যেন সে কিছুই বুঝতে পারছে না। তখন ডেমন লর্ড তাকে অভিনয় বন্ধ করতে বলে, কারণ সে জানে আর্ট ভবিষ্যৎ থেকে এসেছে।
হতবাক হয়ে আর্ট জিজ্ঞেস করে সে কি বোঝাতে চাইছে, আর তখন ডেমন লর্ড প্রকাশ করে যে সে নিজেই হল আর্ড। এই বলে সে তার হেলমেট খুলে ফেলে, যা দেখে আর্ড স্তম্ভিত হয়ে যায়, কারণ সে নিজেরই একটি বয়স্ক বা ড্যাডি ভার্সনের দিকে তাকিয়ে আছে। ডেমন লর্ড তখন আর্ডকে বলে যে সে অন্য একটি মাত্রা থেকে এসেছে। তার মতোই সে একসময় ভার্বাটস ছিল, তারপর সে আর্ড হয়েছিল এবং অনেক কিছু অর্জন করার পর সবকিছু হারিয়ে ফেলেছিল, যার কারণে সে বর্তমানে ডিজাস্টার রোগ নামে পরিচিত। সবকিছু বোঝার চেষ্টা করতে করতে আর্ড ডেমন লর্ডকে জিজ্ঞেস করে সে কিভাবে অতীতে এলো। সে জানায় যে এক ভগবান তাকে পাঠিয়েছে, যা আর্ডকে আরও অবাক করে দেয়। এরপর সে আর্ডকে বলে যে সে লিডিয়াকে বাঁচাতে চায় এবং সে ধরে নিয়েছে আর্ডও একই জিনিস চায়, তাই সে আর্ডকে তার সাথে যোগ দিতে বলে। রাজি হওয়ার আগে আর্ড ডেমন লর্ডকে দুটি প্রশ্ন করে। প্রথমটি হল কেন সে ভার্বাটসের সাথে কোনো আলোচনা করেনি। ডেমন লর্ড জানায় যে সে ভার্বাটসকে সবচেয়ে বেশি ঘৃণা করে, কারণ তারই কারণে সে লিডিয়াকে হারিয়েছে। এরপর আর্ড তাকে জিজ্ঞেস করে সে কেন ভার্বাটসের বিরুদ্ধে যুদ্ধ করছে। ডেমন লর্ড প্রকাশ করে যে তাকে সেই ভগবান পৃথিবী ধ্বংস করার একটি মিশন দিয়েছে। তার উত্তর শুনে আর্ড তো আতঙ্কিত হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে পৃথিবী ধ্বংস করে সে কিভাবে লিডিয়াকে বাঁচাবে। ডেমন লর্ড উত্তর দেয় যে লিডিয়ার মন মেসের অভিশাপে আচ্ছন্ন হওয়ার আগেই সে বছরের পর বছর ধরে যুদ্ধের তার বন্ধুদের হারানোর শোকে ভেঙে পড়েছিল। তার যুক্তি সত্ত্বেও আর্ড বুঝতে পারছিল না কিভাবে পৃথিবী ধ্বংস করা লিডিয়াকে বাঁচাবে। তখন ডেমন লর্ড আর্টকে লিডিয়ার শেষ যুদ্ধের কথা মনে করতে বাধ্য করে। আর্ট তখন মনে করে যে সে আউটার ওয়ান্সের বিরুদ্ধে শেষ যুদ্ধে লিডিয়াকে একটি ঘুঁটি হিসাবে ব্যবহার করেছিল, যার ফল হয়েছিল ভয়াবহ। আর্ডের মুখে উপলব্ধি দেখে ডেমন লর্ড আর্টকে জাপড়ে ধরে এবং জিজ্ঞেস করে কেন সে নিজে সেই ঝুঁকি নিতে পারল না। সে নিজেকে দোষারোপ করে যে সে লিডিয়াকে এমন এক শক্তিতে পরিণত করেছিল যা বিশ্বকে হুমকির মুখে ফেলে দিত যদি না সে তাকে খতম করে। তার এই অস্থির আচরণ দেখে আর্ট বুঝতে পারে যে অন্য জগতের এই সে লিডিয়ার মৃত্যুতে মানসিকভাবে গভীরভাবে ক্ষতবিক্ষত। ডেমন লর্ড আরও নিশ্চিত করে যে সে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছিল, কারণ সে অপরাধ মোদ নিয়ে বাঁচতে পারছিল না। তবে শান্তিতে থাকার বদলে সে পুনরায় আর্ট হিসাবে জন্ম নেয়, যার জীবনও সমান যন্ত্রণাদায়ক ছিল, কারণ নিজের ব্যর্থতার কারণে সে তার প্রিয় সবকিছু হারাতে থাকে। এই কারণেই সে এখন লিডিয়াকে বাঁচাবে এবং এমন সব ভয়ঙ্কর অপরাধ করবে যাতে লিডিয়া নিজেই তাকে শেষ করে দেয়। তার ব্যাখ্যা শেষ করে ডেমন লর্ড আর্টকে তার সাথে যোগ দিতে বলে, আর ঠিক যখন সে হ্যাঁ বলতে যাচ্ছিল, লিডিয়ার আত্মা তাকে কোনো বোকামি না করতে সতর্ক করে। আর্ডের দ্বিধা দেখে ডেমন লর্ড আর্টকে বলে যে সে তাকে কিছুক্ষণ চিন্তা করার সময় দিচ্ছে এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কয়েক ঘন্টা পরে আর্ট ডাইনিং রুমে ফিরে আসে, যেখানে সবাই একসাথে সুখে খাবার খাচ্ছিল যতক্ষণ না লিডিয়া তাকে তার সাথে আসতে বলল। কিছুক্ষণ পরে তারা একটি বাজারে পৌঁছল, যেখানে লিডিয়া মেয়েদের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছিল। ফ্ল্যাট করা শেষ হলে লিডিয়া আর্টকে বলে যে বড় যুদ্ধের আগে তারও একটি আনন্দময় রাত কাটানো উচিত। আর্ট প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং লিডিয়াকে সবার সাথে রাত কাটানোর জন্য বোকা বলে ডাকলে সে আর্টের মুখে এক ঘুষি বসিয়ে দেয়। শীঘ্রই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং কয়েক ঘন্টা লড়াই করার পর আর্ট এবং লিডিয়া ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে। লিডিয়া তখন আর্টকে জিজ্ঞেস করে এটি তার চিন্তা পরিষ্কার করতে সাহায্য করেছে কিনা, আর আর্ট বুঝতে পারে যে লিডিয়ার অন্তর্দৃষ্টি আগের মতোই প্রখর। তাই সে লিডিয়াকে জিজ্ঞেস করে সে একজন মানুষের জন্য সবকিছু বিসর্জন দিতে পারবে। উত্তর দেওয়ার বদলে লিডিয়া তাকে তার উড়ার স্কিল অ্যাক্টিভেট করতে আদেশ দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা একটি জর্জরিত শহরে পৌঁছে যায়। আর্ট এলাকাটি পরীক্ষা করার সময় লক্ষ্য করল যে মাটির নিচ থেকে একগুচ্ছ আত্মা বেরিয়ে আসছে। যাই হোক, লিডিয়ার দৃষ্টিতে সেই আত্মাগুলো একত্রিত হয়ে একটি বিশাল দানবে পরিণত হয় এবং লিডিয়াকে একটি পিশাচ ও পশু বলে ডাকতে থাকে যে তাদের পরিবারকে হত্যা করেছে। লিডিয়াকে এভাবে দিশেহারা দেখে আর্ট লিডিয়াকে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। লিডিয়া প্রকাশ করে যে এই ধ্বংসাবশেষে একসময় দানবরা তাদের পরিবার নিয়ে বাস করত, কিন্তু যুদ্ধের সময় তাকে এই দুর্গটি দখল করার দায়িত্ব দেওয়া হয়। তাই সে সব শত্রু সেনাদের পরাজিত করে শহরটি দখল করে নেয়, কিন্তু স্থানীয় বাসিন্দারা তার কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করে এবং তার মিত্রদের ওপর আক্রমণ শুরু করে। তাই নিজের সঙ্গীদের বাঁচাতে সে স্থানীয়দের গণহত্যার আদেশ দেয়।
আর্ট যখন যুক্তি দেওয়ার চেষ্টা করে যে অ্যারন ও মার্লিনদের সাথে একই কাজ করেছিল, লিডিয়া তাকে থামিয়ে দিয়ে বলে যে দানব এবং মানুষ আসলে একই রকম। সে একজন খুনি যে যুদ্ধ ময়দানে অত্যন্ত করুণ মৃত্যুর যোগ্য। এরপর আর্টের মুখোমুখি হয়ে লিডিয়া আর্টকে বলে যে সে এমন কেউ নয় যার জন্য আর্টকে সবকিছু বিসর্জন দিতে হবে। কয়েকদিন পরে ভারবাটস এবং তার সেনাবাহিনী ডেমন লর্ডের অমর সৈনিকদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এদিকে আর্ট ডেমন লর্ডের সাথে দেখা করে, যে তাকে জিজ্ঞেস করে সে কি তার সাথে যোগ দেবে, কিন্তু আর্ট না বলে দেয় এবং তাকে জানায় যে লিডিয়া যুদ্ধক্ষেত্রে মরতে চায়। তার উত্তর শুনে ডেমন লর্ড তাকে আক্রমণ করতে শুরু করে। কিছুক্ষণ লড়াই করার পর তারা দুজনেই বুঝতে পারে যে তারা সমান শক্তিশালী। ঠিক তখনই ডেমন লর্ড দম্ভের সাথে আর্টকে জানায় যে সে এই ফলাফল আগেই অনুমান করেছিল, আর সেই কারণেই তার কাছে একটি ব্যাকআপ প্ল্যান তৈরি আছে। লিডিয়ার ভিলাতে জিনি এবং ইরিনা উপলব্ধি করে যে তারা অত্যন্ত অপদার্থ হওয়ার কারণে সব সময় পেছনে পড়ে থাকছে। ঠিক তখনই লাতিমা আজির হয় এবং তাদের বলে যে আর্ট তাদের উপস্থিতি কামনা করেছে। তারা অবশেষে কাজে আসবে ভেবে জিনি এবং ইরিনা খুশি হয়ে যায় এবং সাথে সাথে লাতিমার সাথে যেতে রাজি হয়। পথে লাতিমা মেয়েদের বলে যে আর্ট তাদের ডেমন লর্ডের দুর্গে আসতে বলেছে, কারণ সে তার অমরত্বের কারণ খুঁজে পেয়েছে। কোনোভাবে ইরিনা সন্দেহপ্রবণ হয়ে ওঠে এবং লাতিমাকে জিজ্ঞেস করে কেন আর্ট সরাসরি তাদের না বলে তাকে জানালো। লাতিমা তখন জানায় যে আর্ট চায় যে তারা অত্যন্ত গোপনীয়তার সাথে এই অপারেশনটি চালাক, কারণ সে বিশ্বাস করে ডেমন লর্ড একটি গুপ্ত সোল সেপারেশন কৌশল ব্যবহার করেছে, যেখানে ব্যবহারকারী শরীর থেকে আত্মাকে আলাদা করে ফেলে। আর্টের মতে ডেমন লর্ড তার আত্মাকে একটি পাত্রের মধ্যে সংরক্ষণ করে তার দুর্গে লুকিয়ে রেখেছে। তবে এই কৌশলের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন ব্যবহারকারী কখনোই সেই পাত্র থেকে একটি নির্দিষ্ট দূরত্বের বাইরে যেতে পারবে না, এবং যদি পাত্রটি ধ্বংস হয়ে যায় তবে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে তার অমরত্ব হারাবে। দুর্গের কাছাকাছি পৌঁছে লাতিমা মেয়েদের বলে যে ভারবাটস একটি নকল যুদ্ধ লড়ছিল, যার উদ্দেশ্য ছিল সবাইকে ব্যস্ত রাখা যাতে তারা পাত্রটি ভেঙে ফেলতে পারে। সব বিস্তারিত শোনার পর ইরিনা আতঙ্কিত হয়ে যায় এবং ভাবতে থাকে কেন আর্ট তাদের ওপর এত বড় দায়িত্ব অর্পণ করল। তার দ্বিধা দেখে জিনি ইনাকে ধরে তার সাথে একটি পরিকল্পনা আঁকতে শুরু করে এবং তাকে বলে যে আর্ট যদি তাকে এভাবে ভীরুর মতো আচরণ করতে দেখে তবে সে তাকে কখনোই তার হারেমে জায়গা দেবে না। এটি ইনাকে তার আত্মসন্দেহ থেকে বের করে আনে এবং সে ঘোষণা করে যে আর্ট কেবল তারই, যা জিনিকে খুশি করে। হঠাৎ লাতিমা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে এক অজ্ঞাত শত্রুর দ্বারা আহত হয়। তখন সে মেয়েদের দ্রুত পালিয়ে যেতে বলে যখন সে শত্রুকে আটকে রাখছে। যুদ্ধক্ষেত্রে হ্যারি, আলভার্টো, অলিভিয়া এবং সোফি ডেমন লর্ডের অমর সৈনিকদের বিরুদ্ধে তাদের সেরা লড়াইটি চালিয়ে যায়। অন্যদিকে জিনি এবং ইরিনা ডেমন লর্ডের দুর্গে পৌঁছায়। তারা যেই পাত্রটি দেখতে পায় এবং তা ধ্বংস করার জন্য এগিয়ে যায়, অমনি তারা একটি জাদুকরী ফাঁদের ভেতরে আটকে পড়ে, যা তাদের ক্রুশবিদ্ধ করে ফেলে। মেয়েরা যখন মুক্ত হওয়ার চেষ্টা করছিল, লাতিমা আবির্ভূত হয় এবং তাদের বলে যে তাদের এই চেষ্টা বৃথা। অন্যদিকে তারা যখন এই বিশ্বাসঘাতকতায় স্তব্ধ, আর্ট রাগান্বিতভাবে ডেমন লর্ডকে প্রশ্ন করে সে কি তার সুন্দরীদের বিসর্জন দেওয়ার পরিকল্পনা করছে। উত্তর দেওয়ার বদলে ডেমন লর্ড আর্টকে তার সাথে যোগ দিতে বলে এবং জানায় যে লিডিয়া হয়তো মরে গিয়ে খুশি হতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ তাদের নিজেদের প্রিয় বন্ধুকে হত্যা করার অপরাধ মোদ নিয়ে বাঁচতে হবে। সেই কারণেই সে সবকিছু ধ্বংস করতে যাচ্ছে যাতে লিডিয়া বেঁচে থাকতে পারে। এই বলে ডেমন লর্ড আর্টকে জানায় যে সেও হয়তো মনে মনে একই রকম অনুভব করছে, আর এটি আর্টকে মনে করিয়ে দেয় লিডিয়ার মৃত্যুর পর সে কতটা শোচনীয় অবস্থায় ছিল। আর্ডের মুখে দ্বিধা দেখে ডিমন লর্ড তাকে বলল যে সে যদি ইরিনা এবং জিনিকে রক্ষা করতে চায় তবে যেন তার সাথে যোগ দেয়। ওদিকে ইরিনা এবং জিনি লাতিমাকে জিজ্ঞেস করল সে কেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। লাতিমা জানালো যে সে যা কিছু করেছে সব লিডিয়ার জন্য করেছে। ইরিনা রাগে নিজের ভাগ্য মেনে নিলেও জিনি তাকে বলল যে সে লড়াই না করে হার মানবে না। এতে লাতিমা জিনিকে জিজ্ঞেস করল যে তার জাদু যখন সিল করে দেওয়া হয়েছে তখন সে কি করার পরিকল্পনা করছে। জিনি লাতিমাকে বলল যে সে অ্যাটিপিক্যাল ম্যাজিক ব্যবহার করবে এবং একটি জাদুর বৃত্ত তৈরি করল। ইরিনাও তাকে অনুসরণ করল এবং তারা দুজনে মিলে নিজেদের বাঁধন ছিঁড়ে ফেলল। তবে ভয় পাওয়ার বদলে লাতিমা অনেকগুলো দানবকে তলব করল এবং তাদের ইনা এবং জিনির ওপর আক্রমণ করার আদেশ দিল।
তারা যখন বিপদে পড়ল ঠিক তখনই লিডিয়া সেখানে হাজির হল। তাকে দেখে লাতিমা বলল যেন সে দূরে থাকে, কারণ সে লিডিয়ার জীবন বাঁচানোর জন্যই সবকিছু করছে। লিডিয়া দীর্ঘশ্বাস ফেলে লাতিমাকে বলল যে সে তার এই ভালোবাসায় আপ্লুত হলেও তাকে এভাবে অন্ধকারের পথে পা বাড়াতে দিতে পারে না। এরপর সে লাতিমার পেটে এক লাথি মারল এবং সব দানবদের একাই সামলে নিল। সে যখন পাত্রটি ধ্বংস করতে যাচ্ছিল তখন সে সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল যেন কেউ তার ভাগ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, কারণ সে এমন এক পৃথিবীর জন্য যুদ্ধ করতে করতে মরতে চায় যেখানে সবার শান্তি থাকবে। পাত্রটি ধ্বংস হওয়ার পর ডিমন লর্ডকে বলল যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সে জেদ ধরল যে তার সাথে যোগ দিলে তারা এখনও লিডিয়াকে বাঁচাতে পারবে। কিন্তু ডিমন লর্ডকে বলল যে সে আসলে কেবল নিজেকে বাঁচাতে চাইছে, যাতে লিডিয়াকে মারার অপরাধ বোধ ছাড়া সে বাঁচতে বা মরতে পারে। এটি ডিমন লর্ডকে প্রচণ্ড ক্ষিপ্ত করল এবং সে একটি মারাত্মক মন্ত্র সক্রিয় করতে শুরু করল, যার ফলে কেও তার সুপ্ত শক্তি জাগিয়ে তুলতে হল। তাদের সংঘর্ষ শুরু হলে ডিমন লর্ড কে বলল যে সে সব কিছু ধ্বংস করে দেবে এবং লিডিয়ার হাতেই বিচার গ্রহণ করবে। সে যখন কে কেটে ফেলার ঠিক আগ মুহূর্তে লিডিয়ার আত্মা তাকে আটকে ধরল, যাতে প্রথম আঘাতটি করতে পারে। ডিমন লর্ড পিছিয়ে যেতে যেতে কে বলল যে সে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিয়ে ভুল করছে। যখন সে প্রকাশ করল যে সে লিডিয়াকে ভালোবাসে এবং তাকে বাঁচাতে চায়, রাগান্বিত হয়ে তার তলোয়ারটি তার নিজেরই সেই অল্টার ইগোর বুকে বসিয়ে দিল। ডিমন লর্ডের মৃত্যুর পর এবং তার বন্ধুরা অদৃশ্য হতে শুরু করল। নিজেদের সময়ে ফিরে যাওয়ার আগে লিডিয়া মেয়েদের জিজ্ঞেস করল যে ভবিষ্যৎ কি বর্তমান বিশ্বের চেয়ে বেশি উজ্জ্বল। এটি শুনে মেয়েরা চমকে গেল, কারণ তারা বুঝতে পারল লিডিয়া শুরু থেকেই জানত যে তারা ভবিষ্যৎ থেকে এসেছে। তাই তারা তাকে জানালো যে তারা তাদের জীবনে অত্যন্ত সুখে আছে এবং বাকি সবাইও অনেক ভালো আছে। এটি শুনে আশ্বস্ত হয়ে লিডিয়া বলল যে সে খুশি, কারণ তার প্রচেষ্টা বৃথা যায়নি। এরপর সে মেয়েদের জড়িয়ে ধরল এবং কে একটি বার্তা পৌঁছে দিতে বলল। কিছুক্ষণ পর সোফি এবং তার বন্ধুদের ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল এবং বলল যে তারা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। ঘোড়ার ঘাড়ি থেকে নামার পর ইনা কে জানালো যে লিডিয়া তাকে জানাতে বলেছে যে যাই ঘটুক না কেন তারা সব সময় সেরা বন্ধু হয়েই থাকবে। এরপর সে লিডিয়ার একটি আত্মাকে দেখতে পেল যে তার দিকে তাকিয়ে হাসল এবং চিরতরে অদৃশ্য হয়ে গেল। আপনার কি মনে হয় ইনা এর সসেজ খেতে পারবে? আপনি যদি আরও এরকম রিক্যাপ ভিডিও দেখতে চান তবে কমেন্ট করুন।